সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে কেমন বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানটির সম্প্রচার হচ্ছে স্টার সিনেমিক্সের সৌজন্যে। দর্শক, 90-এর দশকের শুরুতে সারা দেশে সিনেমা হলের সংখ্যা ছিল প্রায় 1400টি, আর এখন কমতে কমতে এসে ঠেকেছে 200-র কোঠায়। এমনও অনেক জেলা শহর রয়েছে যেখানে একটি সিনেমা হলও নেই। কিন্তু কেন এই করুণ দশা? এক পক্ষ বলছেন ভালো সিনেমার অভাবে প্রেক্ষাগৃহগুলো বন্ধ হয়ে যাচ্ছে, অন্য পক্ষ বলছেন প্রেক্ষাগৃহে পরিবেশ না থাকায় দর্শক আজ হল বিমুখ। অনেকে দায়ী করছেন সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতার অভাবকে। বিশেষজ্ঞরা বলছেন হলের পরিবেশ, আর্থিক সংকট, বাণিজ্যিক ছবির নামে রুচিহীনতা, ভাড়ামো, অবাস্তব ও নকল কাহিনী নির্ভরতা সব মিলিয়েই চলচ্চিত্র শিল্পী তৈরি হয়েছে এই দশা। এসবের বিপরীতে পরিবার পরিজন নিয়ে দেখার মতো সিনেমাও তৈরি হচ্ছে দেশে, কিন্তু সংখ্যার বিচারে এতই কম যে তা পুরো চলচ্চিত্রের প্রতিচ্ছবি হয়ে উঠতে পারছে না। গবেষণা বলছে 90 দশকের শেষ ভাগ পর্যন্ত বাংলাদেশের চলচ্চিত্র পার করেছে স্বর্ণযুগ। সামাজিক বাস্তবতা, বাঙালি চেতনা, দেশীয় সংস্কৃতি, নান্দনিক অনুভূতি ও সৃজনশীলতার মিশেলে নির্মিত সে সময় চলচ্চিত্রগুলো মানুষের মনন ও চিন্তায় তীব্র প্রতিক্রিয়া তৈরির পাশাপাশি দেশে বিদেশে সুনাম অর্জনেও সক্ষম হয়েছিল দর্শকদেরও সিনেমামুখী করতে। কিন্তু এখন কেন বাংলাদেশের চলচ্চিত্র সেই আবেদন তৈরি করতে পারছে না? কেন বন্ধ হয়ে যাচ্ছে সিনেমা হল? ভিনদেশি আকাশ সংস্কৃতির আগ্রাসনের সঙ্গে টেক্কা দিয়ে গল্প নির্মাণ শৈলী, বিপণন ও প্রদর্শনী সব মিলিয়ে পরিপূর্ণ সিনেমা তৈরি হচ্ছে কতখানি? বিকাশ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা কিংবা সহায়ক নীতিমালা আছে কতটুকু? ইন্ডাস্ট্রি হিসেবে ঘোষিত হলেও ইন্ডাস্ট্রির সুবিধা কি আদৌ পাচ্ছে চলচ্চিত্র? টেকনোলজির ব্যবহার কিংবা দক্ষ জনবল তৈরি হচ্ছে কতটুকু? এরকম বহু প্রশ্নকে সামনে রেখেই দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় চলচ্চিত্রের বিকাশ সহায়ক বাংলাদেশ চাই। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন বিশিষ্ট অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী, অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক তৌকির আহমেদ, অভিনেতা ও সঙ্গীত শিল্পী তাহসান রহমান খান, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও সেন্সর বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু এবং সিনেমা হল মালিক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ। দর্শক, অনুষ্ঠানে মতামত জানাতে কিংবা প্রশ্ন করতে ফোন করুন স্ক্রলে দেখানো নম্বরে। জানিয়ে রাখছি, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে ফেসবুক এবং ইউটিউবে। যাচ্ছি মূল আলোচনায়। শুরুতেই আমি আপনাদের সবার কাছেই একটি প্রশ্ন রাখতে চাই। চলচ্চিত্রের সার্বিক অবস্থা বিবেচনায় আমরা আসলে কতটুকু সন্তোষজনক পর্যায়ে রয়েছি এবং কেন আমাদের সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে কিংবা বন্ধ হয়ে যাচ্ছে? ইফতেখার উদ্দিন নওশাদ। ধন্যবাদ। এটা যে প্রশ্নটা করেছেন যে আমাদের কন্টেন্ট ছবি এখন সংখ্যা অনেক কমে গেছে, আর আমাদের মান মানে গুড ছবি যেগুলো ভালো কোয়ালিটি মুভিজ আসতেছে না। তো এটার জন্য আমার মনে হয় আস্তে আস্তে করে সিনেমা হলগুলো ডিক্লাইন করতেছে। কন্টেন্ট আপনার ছিল 100-র উপরে, ওখানে নেমে আসছে 35-এ। তো এখন সিনেমা হলে যদি আপনার খাদ্য না পায়, আপনার এনিথিং, আমি একটা গাড়ি চলে আপনার ফিউল দিয়ে, তারপর সিনেমা হল চলে আপনার আমাদের কন্টেন্ট ছবি দিয়ে। তো ছবি আপনার ভালো, আপনার ছবি আসতেছে না, আপনার কোয়ালিটি মুভিজ আসতেছে না, যে ফ্যামিলি আপনার ফ্যামিলিকে টানতে পারতেছে না, আপনার মধ্যবিত্তকে টানতে পারছে না। তো এখন এই অবস্থায় সিনেমা হলের অবস্থায় আপনি যেটা বলেছেন 174 সিনেমা হলস এখন এক্সিস্টিং, আর এখানে মাত্র 174 আপনি জি বলছেন। জি জি আর আমরা যদি একটু আরো শুনলাম যে আরো 50টা এই বছর বন্ধ হয়ে যাবে, আরো 50টা বছর বন্ধ হয়ে যাবে, সেটা সম্ভাবনা আছে। এখানে কিন্তু একটি অভিযোগ আছে যে পুরনো ছবিগুলো মানুষ দেখতে চায়, কিন্তু হলের সেই পরিবেশ নাই, যেই পরিবেশে পরিবার পরিজনকে নিয়ে মানুষ হলে যেতে পারে। এইটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি যে কথা বলেছেন এটা ঠিক, সত্যি কথা বলেছেন, কিন্তু একটা পরিবেশ ভালো করার জন্য আপনার ইফ দ্য সিনেমা হল ওনার যদি আপনার ইনকাম না করে, প্রফিট না পায়, তাহলে আপনি কিভাবে করবে? তা তারা তখন হাত ছেড়ে দিয়েছে, এখন বুঝলেন, এখন তারা চলে গেছে, তার রিপ্রেজেন্টেটিভের কাছে চলে গেছে, তারা অন্য লোকের কাছে তার হল ভাড়া দিয়ে দিয়েছে তারা। জি, কবরী আপা, আপনি যদি বলেন কেন এই অভিঘাত? না, আসলে এটা একটা কথা বললেই কিন্তু শেষ হবে না। আর আপনিও যে কথাটি বলছেন সে কথাটি যথার্থ নয়। সব বিষয়ে, পুরো বিষয়টা নিয়ে সিনেমা কেন চলছে না, সিনেমা হল কমে গেছে, নতুন ছবি হচ্ছে না, ভালো ছবি হচ্ছে না, ভালো ডিরেক্টর নাই, অনেক কিছু বলছেন। সিমিলারলি আমি যদি এটাও বলি যে কলকাতার সিনেমা যেগুলি এখানে আনেন আপনারা, সিনেমা হল ওনার্স যারা, কিংবা আপনারা যারা এই
বাংলাদেশ ভারত মিলে যৌথ প্রযোজনার যে ছবিগুলি হয় ওগুলিও যে খুব একটা মানদণ্ডে বিবেচিত হবে বলে আমার মনে হয় না। কারণ তাদের ছবিও দেখি, ওই দেব কিংবা অমুক আর সমুক কারা কারা যেন নাম অবশ্য সময় জানি না, অনেকের নাম জানি না, ওই জি রেসপেক্ট, তাদের ছবিও দেখেছি। ওই ওরকমই মারপিট, প্রেম কাহিনী, সেই পুরনো ধ্যান ধারণা। কিন্তু যে একটা পলিসি হওয়ার কথা আমরা কিন্তু বরাবরই বলে আসছি যে বাংলাদেশে ছবি চলার জন্য যে যে রসদগুলি প্রয়োজন সেগুলি হচ্ছে না। শুধু সিনেমা হচ্ছে না বললে হবে না, কারণ যারা মারা গেছেন, যারা ভালো ছবি বানাতেন তারা কিন্তু নেই। এখন নতুন জেনারেশন, নতুন ধ্যান ধারণা, নতুন মানুষের চিন্তা ভাবনা, মানব জীবন, মানব সম্পদ, সামাজিক অবস্থান, একটা সময় তো এগুলি ঠাঁই পাচ্ছে ছবিতে। একটা সময় ছিল যেন যৌন কিছুই দেখাতে পারতো না, স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক কিংবা অনেক কিছু, কিন্তু এখন তো সব কিছু দেখানো হচ্ছে। তারপরেও কি ছবি চলছে? ভারতের যে ছবি আমরা দেখি অনেক খোলামেলা ছবি হচ্ছে, সব ছবি চলে না। কিন্তু এখানে বেসিকটা কি? আমাদের যে বেসিক যে জিনিসটা, আমাদের টেকনিশিয়ানস, আমাদের যে এফডিসি ছিল, এফডিসি তো বন্ধ এখন যেহেতু ডিজিটাল আসছে। তো ডিজিটালের জন্য যে ছবি প্রয়োজন, যে টাকা লগ্নি করার প্রয়োজন, যে টেকনিশিয়ানস প্রয়োজন, যে গল্পের প্রয়োজন, সেরকম বিশারদরাও নেই, সেরকম লোকগুলি নেই। তাহলে কি করা দরকার? আমি কিন্তু অনেক আগে বলেছিলাম আমরা যে এফডিসি থেকে যে কিছু লোককে ভারতের পুনাতে পাঠাতে, তাদের কাছ থেকে টেকনিক্যাল অনেক কিছু শিখতে, এবং চেন্নাইতে যখন আমরা ছবি কালার কারেকশন করতে যাই, এডিটিং করতে চাই, একটু ছবির জন্য নতুন মাত্রা জোগাড় করতে চাই, নওশাদ আমাকে একবার পরিচয় করে দিয়েছিলেন, মনে আছে? ডু ইউ রিমেম্বার? সাথে হ্যাঁ, যে ইয়েতে কি জানো আমাদের প্রসাদ সেই প্রসাদ প্রসাদ ল্যাব, জি। ওখানে গিয়ে কিন্তু আমি ল্যাবে কাজ করেছি, সারা রাত ধরে ওরা কাজ করে, ওরা অনেক কোঅপারেশন করে। কিন্তু যখনই দেখি সরকারিভাবে এই প্রতিষ্ঠানটির উপরে, আমি বেসিক থেকে আসছি, এফডিসির কথা বলবো, একজন সেক্রেটারি চলে আসেন এফডিসির হত্যাকর্তা হয়ে, কেমন? ওনার কোনো ট্রেনিং নাই। যে কোনো পর্যায়ে দেখেছি আমাদের দেশে একটা কিন্তু বলতেই হয়, কোনো হোমওয়ার্ক ছাড়াই কিন্তু আমরা একটা চেয়ার পেলে ওখানেই বসে যাই, জানি কি না জানি। কিন্তু আমি সবসময় মনে করি যে আসলে যে চেয়ারটাতে বসবো তার আগে আমাকে একটু হোমওয়ার্ক করতে হবে, যে জানতে হবে বিষয় সম্পর্কে। এমনকি একবার তো ইউনূস সাহেব যখন মন্ত্রী হলেন, আমাদের এফডিসিতে আসলেন, উনি আজা চোখেই চিনেন না চিত্রালীর এমন একটা পপুলার পত্রিকা, দীর্ঘদিন ধরে মানুষের একদম ঘরে ঘরে, বলছে আজা চোখে উনি চিনেন না। তারপর অনেক কবিকে চিনেন না, ইয়েকে চিনেন না। দ্যাট মিনস কি? উনি খালি কবরী রাজ্জাককে চিনলে তার সিনেমা চলবে না। এখানে কতগুলি বিষয় আছে, সেই বিষয়গুলি সম্পর্কে জানতে হবে, এটাকে ঢেলে সাজাতে হবে। নতুন তো আসবেই, পুরানোরা তো বেঁচে থাকে না, জ্বলে যাবে। কিন্তু নতুনরা যে ধ্যান নিয়ে যে ছবি বানাচ্ছে, তাদের ছবি প্রশংসিত হচ্ছে। কম লোক দেখুক, বেশি লোক দেখুক, আর সিনেমা হল, ছবি, গল্প, সরকার, তথ্য মন্ত্রণালয় সব কিছু মিলে এইটা যে একটা সেক্টর, ফিল্ম ইন্ডাস্ট্রি, আমরা কিন্তু ফিল্ম পর্যন্ত আমরা আছি, বলছি আমরা কিন্তু ইন্ডাস্ট্রির মধ্যে নাই। এই যে সাহায্য করা, ছবিগুলি যদি চলে যায়, নতুন নতুন ছবি তো আসতেছে। শোনেন, আমাদের সময় ছিল কি, একটা ছবি ফ্লপ করলে আরেকটা ছবি। এখন সিনেমা হলওয়ালারা ছবি চলছে না, ছবি চলছে না, একটা স্লোগান ওনারা বলেই যাচ্ছে। আপনারা কি টাকা লগ্নি করতেছেন নাকি? আপনারা তো আমাদের টাকা দিয়ে সিনেমা হল চালাইতেছেন, আমাদের টিকিট দিয়ে, হোয়াট এভার। ভালো হলেও টাকা আপনারা কামাইতেছেন, খারাপ হলেও টাকা আপনারা নিচ্ছেন। আপনারা ছবি দিচ্ছেন। আগে তো দোসানি সাহেব সিনেমা বানাইতো, কিংবা পাকিস্তানের লোকজনগুলি আইসা এখানে সিনেমা বানাইতো, সেই ছবিগুলি সুপার ডুপার হয় কেমন করে। তারপর আমাদের এখানে যে ব্যবসায়ী যারা ছিল তারা বানাতো। কিন্তু এই যে মধুমিতা বলেন, মুন বলেন, স্টারের তুনি মারাও গেছেন, স্টার সিনেমা হল ছবি বানাইছে, ওনারা এককালে বানাইছে, কিন্তু এখনো পর্যন্ত তো ভালো অবস্থা, তারা তো ছবি বানায় না। ছবি বানানোর কতগুলি পদ্ধতি আছে, কতগুলি, আরে ভাই বুদ্ধি থাকলে মানুষ তো না খেয়ে থাকবে না। কিন্তু যে কালচারটা, যে সংস্কৃতি, যে সিনেমা, এখনো পর্যন্ত সেই আমাদের পুরনো দিনের গান, পুরনো দিনের ছবি চলে। মানুষ যেখানে দেখে এখনো কবরীকে চিনে, কে সেজন্য চিনে, যেহেতু সিনেমা হলে মানে ইয়েতে চলে। কিন্তু কোনো রকমের সিনেমা হল ওনার্স যারা, ডিস্ট্রিবিউটার যারা, প্রডিউসার যারা, ডিরেক্টর যারা, অ্যাক্টর যারা, এই কোঅর্ডিনেশনই নাই। সরকারের সাথে কোনো কোঅর্ডিনেশনই নাই। কে যে রাষ্ট্রীয় পুরস্কার পাচ্ছে, কে যে জুরি বোর্ডে আছে, কে যে ইতে আছে, মানে ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার, এরকম একটা পরিস্থিতিতে এখন সিনেমা হল মুখ থুবড়ে পড়ে আছে। এফডিসি তো বাতিলই হয়ে গেছে। জি, আপনার কাছে আবার যাচ্ছি। যারা মুশফিকুর রহমান গুলজার, সারা বেগম কবরী আপা যেমনটি বলছিলেন যে সার্বিক ব্যর্থতায় আজকে চলচ্চিত্রের এই অবস্থা, মুখ থুবড়ে পড়ছে সিনেমা হলগুলো। আমার কথা, এখন কিন্তু আমাদের যে নতুন জেনারেশন তারা কিন্তু ভালো কাজও করছে,
সেরকম অনেকগুলো প্রমাণও আছে, কিন্তু তারপরেও কেন আপনার সিনেমা হল ঘুরে দাঁড়াতে পারছে না, বন্ধ হয়ে যাচ্ছে? আপনার যেরকমটি আপনার নওশাদ বলছিলেন, নওশাদ ভাই বলছিলেন যে আরও কমে এসছে, সামনে এই বছর আরও কমে যেতে পারে। তো সেগুলো তো ভয়ানক একটা দৃশ্য। সার্বিক অবস্থাটা আপনাকে জানতে চাচ্ছি। ধন্যবাদ। সার্বিক অবস্থা এই মুহূর্তে একদম দিনের আলোর মতো পরিষ্কার যে ভালো না, এটি সবাই স্বীকার করবে। যে আমরা এখানে যারা আছি তারা সবাই জানে, এবং যারা আজকে এই অনুষ্ঠান দেখছে সবাই স্বীকার করবে যে আমাদের চলচ্চিত্রের বর্তমান অবস্থা ভালো না। কিন্তু কেন এটা হলো, প্রশ্ন হচ্ছে এখানে। আজ আমরা কেন এই পর্যায়ে এসে দাঁড়ালাম, কেন আমাদের 1400 সিনেমা হল থেকে 200-র নিচে চলে আসলো? এর কারণ আমি বলবো যে এর জন্য সিনেমা হল মালিকরাই দায়ী। প্রথমত দায়ী এই কারণে আমি বলবো যে যখন আমাদের চলচ্চিত্র সেই সেলুলয়েড অর্থাৎ 35 মিলিমিটারের সেই নেগেটিভ পজিটিভের যুগ পেরিয়ে যখন ডিজিটাল যুগে প্রবেশ করলো, তখন একটা জিনিসের বড় সংকট দেখা দিল, সেটি হচ্ছে প্রদর্শন। যে আমরা প্রজেক্টর বলি বা প্রদর্শনের যে মেশিনারিজ বলি বা যে সেট বলি, সেটা নিয়ে হলো একটা সংকট তৈরি হলো। সেটি কে দিবে? দেখা গেল যে এত দ্রুতই আমরা প্রস্তুত না হওয়ার পরেই, যেমন আপা বলছিলেন যে আমরা অনেক কিছুতেই প্রস্তুত না, একটা জিনিস চলে আসে। তো এখানেও ঠিক সেরকম হয়েছে। আমরা ডিজিটাল সিনেমা চালানোর জন্য আমাদের প্রেক্ষাগৃহ প্রস্তুত না, আমাদের এফডিসি ল্যাব কোনো কিছুই প্রস্তুত না। সেই মুহূর্তে এখানে ডিজিটাল চলচ্চিত্র চলে আসলো, এবং সেখানে যখন প্রদর্শন ব্যবস্থা হল মালিকরা তারা নিজেরা ব্যবস্থা করলো না, সেখানে একটি নির্দিষ্ট কোম্পানি বা কিছু খুচরা কোম্পানি মানে ব্যক্তি বিশেষও এই মেশিন ভাড়া দিয়ে এই সিস্টেমটা চালু করলো। এবং দুর্ভাগ্যজনক মেশিন ভাড়া পুরোটাই চাপিয়ে দেওয়া হলো প্রযোজক পরিবেশকের উপরে, যেটা উচিত ছিল হল মালিকের দেওয়া। সে কিভাবে তার হলে ছবি প্রদর্শন করবে, সে দায়িত্বটা তার। এটি তো কোনো কালে প্রদর্শক বা প্রযোজক বা পরিবেশকের ছিল না। না, তাহলে আপনারা অ্যাসোসিয়েশনগুলি কি করছিলেন, পরিচালক সমিতি কি করছিলেন? না, আপনারা কেন হলওয়ালাদের চাপ দিলেন না কেন? হ্যাঁ, যে আমরা এরকম এখনো একচেটিয়া চাপ যে দিয়ে ব্যবসা আসছি, করছে, এখনো চাপ দিয়ে আসছি। না, চাপ দিয়ে বন্ধ করতে হবে। ভারতীয় বন্ধ ছবি করো, যেমন বন্ধ এখানে করে। বলি একটু। হলওয়ালাদের না না, শোনেন, হলওয়ালাদের একটা ভুল হয়েছে, যেটা আমি মনে করি। আমি নওশাদকে বলছি যে আপনারা এতগুলি সিনেমা হল আছে, বাইরের একটা বহিরাগত লোক যে টেকনিক জানে না, কিছুই জানে না, দেখেন আপনি কতভাবে ওরা আমাদের থেকে সিনেমা হল থেকে টাকা নিচ্ছে, টিকিটের টাকা নিচ্ছে, ওই লোকটার ওই মেশিনটা চিপটা দিয়ে যে ছবি চালায় সেখান থেকে টাকা নিচ্ছে, সপ্তাহে কতদিন যেন তাকে 12,000 টাকা করে দিচ্ছে, আর ও যা খুশি তাই করছে। এগুলির জন্য দরকার ছিল ওই যে আমি বললাম যে ব্যাটে বলে এক না হলে তো হবে না। হলওয়ালারা একলা কী করবে, ওরাও ইচ্ছা করে টাকাগুলি চিবিয়ে রাখছে, লুকায় রাখছে, বাইর করতেছে না। আর নাহলে 35 লাখ 40 লাখ টাকা একটা সিনেমা হল ওরা দিতে পারে না। এটা কি বিশ্বাসযোগ্য? যখন আমাদের সিনেমা হল দেখতেছে যে এই নানা রকম অসুবিধার মুখোমুখি হচ্ছে, তারাও তো এগিয়ে আসে নাই, তারাও তো টিকিটের দামটা কমিয়ে রাখতে পারতো। ঠিক আছে, যারা স্বল্প লগ্নি নিয়ে ছবি করতে আসছে, টিকিটের দাম যদি 90 টাকা হয় কিংবা 50 টাকা হয় কিংবা 100 টাকা হয়, হোয়াট এভার, তাহলে আমরা তাদের থেকে কম নিয়ে এনকারেজ করার জন্য নতুন জেনারেশনকে আপনি আসতে দেবেন না? তারা তো আসতে হবে, তারা তো শিখতে হবে, বুঝতে হবে। প্রথমেই যদি চাপিয়ে দেওয়া হয়, তারা যে টাকা লগ্নি করছে সেই টাকাও ফেরত আসবে না, সিনেমা হলওয়ালা টাকা খাইতে রাখবে, তাহলে তো হবে না। আমি সেই জায়গায় আসছি, আমি সেখানে আসছি যে যেহেতু ওনারা এই সুবিধাটা পেয়ে গেল যে এই মেশিনের ওনাদের ভাড়া দেওয়া লাগছে না, ওনাদের নিজস্ব কোনো আমাদের মেশিনের ভাড়া দিতে হয়। রাখেন, হ্যাঁ, আমাদের আমি বলে নেই, আপনি 10,000 আপনার সময় টাকা ভাড়া বলেন। দিতে হয়। আর তারপরে সেখানে মেইনটেনেন্স ওনাদের খরচ যাচ্ছে না, সেটি ওই কোম্পানি করে দিচ্ছে। ফলে এই যে একটা ওনারা আরাম বা আনন্দ পেয়ে গেলেন বিনা পুঁজিতে, বিনা লগ্নিতে, এটা থেকে আর ওনারা বেরিয়ে আসতে চাইলেন না। না, আবার তার উপরে কি করলো, আবার ভারতীয় ছবি আমদানি করতেছে, সেটা পরে আসছি। এখন এই মানে ওটার সাথে পরিস্থিতিতে add ওরা করছে। এমন একটা পর্যায়ে চলে গেলেন যে আমাদের যেখানে একটা স্ট্যাটিক্স আছে আমাদের কাছে, যে আমরা আগে যখন 35 মিলিমিটারের ছবি বানাতাম, তখন এই বাংলাদেশে 10,000 টাকায় সিনেমা চালাইতে পারতো এরকম হলের সংখ্যা ছিল 300-350। তো এই মেশিনারি ভাড়া দিয়ে, কন্টেন্ট ডাউনলোডের খরচ দিয়ে, পোস্টার দিয়ে, আপনার কি বলে ব্যানার দিয়ে এবং ট্রেলার দিয়ে সব মিলে আমাদের 25,000 মতো টাকা প্রায় খরচ হয়, 20 থেকে 25,000-এর মধ্যে থাকে হল অনুযায়ী। তো দেখা গেল এই টাকাটা প্রযোজকের ঘাট মানে চলে যাচ্ছে। তো 100টা সিনেমা হলে যদি যায়, 20,000 টাকা যদি আমি মেশিন বাবদ, তার লোক বাবদ, তার বাবদ খরচ দিই, আমার 20 লাখ টাকা এখানে এমনিতেই চলে যাচ্ছে। তো এই যে খরচটা, এই খরচটা যেতে যেতে এমন একটা পর্যায়ে হলো, এটা হচ্ছে মেশিন বাবদ বললাম। আর এই ডিজিটাল ফরম্যাটে আসার পরে আরেকটা জিনিস যোগ হলে আগে থেকেই শুরু হয়েছিল, সেটি হচ্ছে বুকিং এজেন্টের একটা প্রথা।
সেটি হচ্ছে তাদের এখানে কোনো বিনিয়োগ নাই, 1 টাকাও বিনিয়োগ নাই। কিন্তু আমি 1 কোটি 2 কোটি টাকা দিয়ে সিনেমা বানাইয়া যখনই আমি এইটাকে ডিস্ট্রিবিউশনে নিয়ে যাচ্ছি, যখন কোনো হলে দিচ্ছি, 50,000 টাকা যদি রেন্টাল হয়, সে 5,000 টাকা পাবে লিগাল তার হিসাবে, এবং জোর করে পারলে আরও 2-3 হাজার টাকা নিয়ে নেবে। ফলে দেখা যাচ্ছে যে আমি 1 কোটি টাকা বিনিয়োগ করে আমি একটা সিনেমা 50,000 টাকা বুকিং করলাম, সেখানে আমার 5 থেকে 7,000 টাকা চলে গেল বুকিং এজেন্টে, 24 থেকে 25,000 টাকা চলে গেল আমার মেশিনারি দিতে, আমার 32,000 টাকা এখানে খরচ হয়ে গেল কিন্তু 50,000 টাকার মধ্যে। আর তারপরে আমাকে যে টাকাটা সে দিবে 50,000 টাকা দিবে, দেখা গেল যে 1 সপ্তাহ আগে এসে আমাকে 10,000 টাকা দিয়ে বুকিং করে গেল যে আমি আপনার সিনেমাটা চালাবো, আমি বাকি টাকা বুধবারে বা বৃহস্পতিবারে দেবো, অর্থাৎ যে শুক্রবার রিলিজ হবে তার 2 দিন বা 1 দিন আগে দিবে। কিন্তু দেখা গেল অধিকাংশ ক্ষেত্রে, সবাইকে আমি ঢালাওভাবে বলছি না, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ওই বুকিং এজেন্ট নির্দিষ্ট দিনে আর এলো না। আচ্ছা, সে ওগুলো তো আসবে একটা আপা, সে আসবে কবে? এত কিছু তো স্যাকের বোঝানোর বৃহস্পতিবারে দরকার নাই, রাত্রে, বেসিক এটা বলেন একটা না, ভাইটাল জায়গা, সে এগুলো থেকে বৃহস্পতিবারে উত্তরণের কথা বলেন। রাত্রে আসবে, রাত্রে এসে রাত 10টা 11:30টার দিকে এসে বলবে যে আমার মালিক বাকি 40,000 টাকা পাঠাইতে পারে নাই, 20,000 টাকা পাঠাইছে, আর রবিবারে পাঠাই দিবে, আপনি ছবিটা দিয়ে দেন। যদি আমি না দেই, আমার যে 25,000 টাকা ইনভেস্ট হয়েছে সেটা কিন্তু আমার লস হয়ে যাবে, আমি বাধ্য হবো দিতে। একটু পরে আর যখন আমি দিব, ওই যে 20,000 টাকা আমার বাকি থাকলো 50,000 টাকার মধ্যে, এদিকে কিন্তু আমার 32,000 টাকা কিন্তু খরচ হয়ে গেছে। ওই 20,000 টাকা আমি আর জেন্দেগিতে পাবো কিনা তার নিশ্চয়তা কেউ দিতে পারবে না। উনি সভাপতি, আমরা আগে উনি চান। সমস্যাগুলো আমার শুনি, এই লসের মধ্যে গিয়ে একজন প্রডিউসার এসে অনিশ্চয়তার মধ্যে কত লস করবে, কত লস করবে। কত লস করবে? আমার জি। কথা হচ্ছে যে এইখানে স্বচ্ছতা থাকতে হবে। তৌকির আহমেদ, অনেকগুলো আসলে সমস্যার কথাই আমরা শুনছি, এগুলো মানে কিন্তু এগুলো solution-এর কথা আসতে বিদ্যমান হবে। আসলে আমরা আসলে আপা আগে সমস্যাগুলো জেনে নিই, হ্যাঁ, না, তারপর সেই, সলিউশনের কথা সেই, যাবো। ও- তৌকির আহমেদ, আপনার বিশ্লেষণ, আপনার অভিজ্ঞতা। আমি যেটা বলবো সেটার সাথে আপনি একমত নাও হতে পারেন, যে কেউর জন্যই বলছি, কিন্তু আমি আশা করব যে পরমত সহিষ্ণুতা আমাদের একটি আধুনিকতার বৈশিষ্ট্য, সেটা থাকা উচিত। এবং আমাকে আমার কথাগুলি বলতে দেন, আপনাদের যদি কোনো পয়েন্ট থাকে তারপরে আমি শুনবো সেটা। প্রথমত আমি বলি যে আমাদের চলচ্চিত্রের ইতিহাস যদি আমরা ঘাঁটি, তাহলে আপনি দেখবেন যে খুব অল্প সংখ্যক পরিচালক বাদ দিলে প্রথম থেকেই একটি নকল নির্ভর ভারতীয় ছবির অনুবাদ বা কপি চলে এসছে। আপনি যদি উদাহরণ চান আমি নাম সহ বলতে পারবো, দরকার নেই তার, কাউকে অসম্মান করা আমার লক্ষ্য না, এটাই এখানকার প্র্যাকটিস ছিল। এবং এই পর্যায়ে যখন আমরা 70-এর দশক বা 80-র দশকে ছবিগুলি ভালো ব্যবসা করছিল, আমরাও ভাবছিলাম এটি একটি ভালো ইন্ডাস্ট্রি হয়েছে, এবং 100-র উপরে 150-র মতো কাছাকাছি ছবি কখনো কখনো হয়েছে, কখনো 100-র কিছু উপরে হয়েছে। আমরা সুখী ছিলাম, আমরা বাবা মার হাত ধরে ভাই বোনদের নিয়ে সিনেমা দেখতে গিয়েছি। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন যে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারটি, সেটি তৈরি হয়েছে 60-এর দশকে, 70-এর দশকে, 80-র দশকে কিছু, এবং হতে হতে উপজেলা, এবং তখন তো উপজেলা ছিল না, ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমার ইউনিয়নে আমি দেখেছি যে টিন দিয়ে সিনেমা হল তৈরি হয়েছে। এর মানে সিনেমা গণমানুষের কাছে গিয়েছিল, জনপ্রিয় হয়েছিল, সেটা নকল হোক, বস্তা পচা হোক, রুচিহীন হোক, গিয়েছিল। কিন্তু 90-এর দশকে এসে কি হলো, সেটা অশ্লীলতায় আক্রান্ত হলো, যখন ছবির মধ্যে অনেক হলেই কাটপিস ঢুকিয়ে দেওয়া হলো, পোস্টার এবং অশ্লীল ব্যানারের মাধ্যমে তারা ব্যবসা করা শুরু করলো। কেন করলো? কারণ চলচ্চিত্র তখন চ্যালেঞ্জে পড়ে গেল। কিভাবে চ্যালেঞ্জে পড়ে গেল? আকাশ সংস্কৃতির কারণে। টেলিভিশন, গ্লোবালাইজেশন, বিদেশি চ্যানেল, স্যাটেলাইট সব কিছু মিলিয়ে পাইরেসি। চলচ্চিত্র হুমকির মুখে পড়ে গেল। এখন দেখেন আপনি 60-এর বা 70-এর দশকের ইনফ্রাস্ট্রাকচার দিয়ে আপনি এখন আশা করবেন যে সেই ছবিতে, সেই হলে আমি যাব? তাদের পর্দা ঘোলা, ময়লা, তাদের প্রজেক্টর ঠিক নাই, তাদের বাথরুম পরিষ্কার নাই, তাদের এসি চলে না, ফ্যান শব্দ করে, সেই আওয়াজে শব্দ শোনা যায় না। আমি সারা দেশের কথা বলছি। এবং ওনারা আবার ইলেকট্রিসিটির জন্য কিন্তু আবার আলাদা টাকা নিচ্ছেন। হ্যাঁ, অনেক উচ্চ কর। এবং গুলজার ভাই যেটা বললেন, যে আপাও সেটা বলেছেন যে কেন আমরা সেটা থামাতে পারলাম না, তার কারণ এখানে সিন্ডিকেশন হয়েছে সবসময়। এখানে আমাদের রাজনীতির মতো এখানে একটি পেশি শক্তির একটি প্রচলন ছিল। এবং এই সমস্যাগুলি যদি আমরা বিশ্লেষণ করতে যাই, তাহলে আপনার আর্থসামাজিক দর্শনে যেতে হবে যে 75 পরবর্তী সরকারগুলি মোটেও গণতান্ত্রিক ছিল না, সেখানে স্বৈরাচার ছিল, সেখানে মৌলবাদ ছিল। তো সুতরাং তারা কখনো সংস্কৃতিকে পৃষ্ঠপোষকতা করেননি। এখন আমি যদি আজকে আমার কথা বলি, যে আমার পরিচয় কি, আমি একজন অভিনেতা। প্রথমত অভিনয় পেশাটি এদেশে এখনো স্বীকৃত না। আজকে সংসদেও সেটি আলোচনা হয়েছে, সুবর্ণা মোস্তফা তার বক্তব্যে পরিষ্কারভাবে বলেছেন। এর মানে অভিনেতারা
কি করছেন এদেশে? তারা যে এই ৪৭ বছর ধরে কন্ট্রিবিউট করে আসছেন বা তার আগের থেকেও কন্ট্রিবিউট করে আসছেন, সেটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত না। কেন স্বীকৃত না? কারণ আমরা এই সেক্টরগুলিকে অবহেলা করেছি এবং এটিকে মনে করেছি ওই ধরনের যে এরা নাটক টাটক করে, নাটক ফাটক করে, যাত্রা করে ফাত্রা লোক, এটা তেমন গুরুত্বপূর্ণ বিষয় না। আমি একটু ইলাবোরেটই করছি, কারণ আমাদের কিন্তু আসলে সমস্যার মূলে যেতে হবে। যে জাতি তার সংস্কৃতিকে অবহেলা করবে, তার শিল্পীদের অবহেলা করবে, তার শিল্প সাহিত্য চলচ্চিত্র নাটককে অবহেলা করবে, তাদের সংস্কৃতিহীন হওয়াটা সময়ের ব্যাপার মাত্র। আপনি যদি লক্ষ্য করেন, ৭১-এ আমরা বুদ্ধিজীবীদের একটি বড় অংশ হারিয়েছি, যার মধ্যে বুদ্ধিমান লোকেরা ছিলেন, একটি ভ্যাকিউম হয়েছিল, এবং পরবর্তীতে এই লুটে পুটে খাওয়ার যে সংস্কৃতি এদেশে তৈরি হয়েছিল, সেখানে শিক্ষা এবং সংস্কৃতিকে অবহেলা করা হয়েছে এবং সেটি রাষ্ট্রীয় পর্যায়ে করা হয়েছে, আজও হচ্ছে। আমি বলতে চাই যে যতক্ষণ পর্যন্ত আমরা রাষ্ট্রীয়ভাবে চলচ্চিত্রকে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচনা না করব, শিল্পী এবং সংস্কৃতিবান লোককে সম্মান না করব, শুধুমাত্র কালো টাকার অধিকারী কিছু লুটেরার হাতে আমাদের সংস্কৃতি এবং আমাদের অর্থনীতিকে বন্দী রাখবো, কোনোভাবেই চলচ্চিত্রের উত্তরণ হবে না। চলচ্চিত্র কেন, আপনি একটি সংস্কৃতিহীন জাতিতে পরিণত হবেন। আসি সিন্ডিকেশন, যেই বিষয়গুলি এখানে একটু আগে আলোচনা হলো, যে সিন্ডিকেশনটা হয় তখনই যখন মনোপলি হওয়ার সুযোগ হয়, যখন কেউ তার পেশি দিয়ে বা তার অর্থ দিয়ে একটি কন্ট্রোল তৈরি করতে পারেন, যেটি হয়েছে জাজের আমলে। আজকে শুনছি যে তারা নাকি ব্যাংকের টাকা নিয়ে এখানে লগ্নি করেছিলেন, অথচ খসরু ভাইদেরকে আমি দেখেছি যে রাস্তায় দাঁড়িয়ে অনেক প্রতিবাদ করতে, গুলজার ভাইদেরকে দেখেছি আমি অনেক প্রতিবাদ করতে। কে শুনেছে? হ্যাঁ, কে শুনেছে? না আমরা দেখেছি, শুনেছি না, আমরা দেখেছি। না, আমি বললাম যে ব্যাংকে- ওনারা যে প্রতিবাদ করেছে, সেটার প্রতিবাদের কে যে শুনেছে? যে রেসপন্স করাটা, তাহলে তো আজকে এত বড় ঘটনা, এত টাকা মানি লন্ডারিং হয়ে যেতে পারতো। এক্স্যাক্টলি। এবং তারা পারেননি কেন? আমরা পারিনি, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু আপনি কিভাবে পারবেন? আপনি দেখবেন যে 10 জনের একটি ডাকাত দল ত্রাসের রাজত্ব কায়েম করে ফেলতে পারে, তার কারণ সৎ শক্তি থেকে অসৎ শক্তি সবসময় বেশি অর্গানাইজড। আমরা 70-এর দশকে দেখতাম আফ্রিকায় কু হতো, হাবিলদার পর্যন্ত প্রেসিডেন্ট হয়ে গিয়েছিল, কর্নেল মেজর, এগুলা তো কথাই নেই। আমাদের দেশেও আমরা দেখেছি যে কত শত কু এবং সেগুলির কাউন্টার কু হয়েছে। এখন আপনি আসুন যে আসলে সংস্কৃতিকে আমরা কোথায়, আমি একটু বড় করছি কারণ আমি বলতে চাচ্ছি আর কি, সুযোগ পেয়েছি প্লিজ যেহেতু। বলুন। আমরা সংস্কৃতিকে কোথায় দেখতে চাই, চলচ্চিত্রটাকে আমরা কতটুকু বুঝতে পেরেছি? সোভিয়েত ইউনিয়নে বিপ্লবের পরে লেনিন স্বয়ং, পরবর্তীতে স্ট্যালিনের মতো একনায়ক, তারাও চলচ্চিত্রের গুরুত্ব বুঝতে পেরেছিলেন। পৃষ্ঠপোষকতা করেছিল এবং তারা যখন বুঝলেন যে তাদের প্রপাগান্ডার জন্য চলচ্চিত্রকে দরকার, নাটককে দরকার, তারা কিন্তু লোক খুঁজলেন। লোক পাওয়া গেল না। লোক কোথায়? তারা তো সব জারের আমলের লোক, তারা পালিয়ে গেছে ইউরোপের অন্যান্য দেশে। যাদেরকে ধরে আনা হলো, যাদেরকে গচ্ছিত করা হলো, তাদের মধ্যে থেকে নতুন ধরনের চলচ্চিত্র তৈরি হলো, প্রপাগান্ডা চলচ্চিত্র। কিন্তু তার মধ্যে থেকে কিন্তু বেরিয়ে আসলেন আইজেনস্টাইন, পুদভকিন, দানচেঙ্কো বা বন্দর নায়কের মতো পরিচালক। প্রপাগান্ডা হলো ঠিকই, কিন্তু তারা বেরিয়ে তো আসলো কিছু মানুষ। ক্লাসিক এবং চলচ্চিত্রের গ্রামার তৈরি করলেন, কারণ চলচ্চিত্র তখন খুব নতুন ছিল। আজকে এসে ধরেন যে আমরা একটি মধ্যম আয়ের দেশে পৌঁছেছি বলে আমরা দাবি করছি, কিন্তু আসলে আমরা পৌঁছাইনি। কেন? তার কারণ আমরা হয়তো অর্থনীতিতে পৌঁছেছি, কিন্তু সংস্কৃতি এবং শিক্ষায় আমরা ক্রমাগতভাবে পিছিয়ে পড়ছি। এটার জন্য কি হতে পারতো যে চলচ্চিত্র, নাটক, নৃত্য, সঙ্গীত, সাহিত্য, এগুলিকে আমরা ব্যবহার করতে পারতাম জাতি গঠনে। কারণ আপনি যদি দেখেন, আমাদের শিল্পীরা কিন্তু বিভিন্ন সময়ে এই জাতীয় সংকটে এগিয়ে এসছেন এবং তারা ভূমিকা রেখেছেন। সেই 52 থেকে শুরু করে 69 বা 71 থেকে শুরু করে 90, যেটাই বলেন না কেন। তাহলে আমরা কেন ব্যবহার করছি না তাদেরকে? কেন আমরা মনে করছি না যে চলচ্চিত্র একটি মাধ্যম, যেটির মাধ্যমে জাতির মানুষ গঠন হতে পারে? চলচ্চিত্র বা টেলিভিশনের মাধ্যমে আমরা জাতির রুচি গঠন করতে পারি। ওনারা কি করেছেন? কমার্শিয়াল ছবি যারা করেছেন, আমি তাদের প্রতি সম্মানপূর্বক বলছি, তার মধ্যে অনেক ভালো পরিচালক ছিলেন, কিন্তু সমষ্টিগতভাবে তারা নিম্ন রুচির বাণিজ্যিক উপাদান সম্পন্ন কাজ বছরের পর বছর করে অর্থ উপার্জন করেছেন। এবং 60-এর দশকের, 70-এর দশকের ইনফ্রাস্ট্রাকচার দিয়ে এখনও তারা ব্যবসা করতে চাইছেন। এটি সম্ভব না। তাহলে কি করতে হবে? আমাদেরকে ইনফ্রাস্ট্রাকচারকে রেনোভেট করতে হবে, রিফ্যাব্রিশমেন্ট করতে হবে। সেটা কে করবে? ব্যবসায়ী করবে না। সে যতক্ষণ পর্যন্ত তার মুনাফার নিশ্চয়তা না পাচ্ছে, সে করবে না। তাহলে কাকে করতে হবে? রাষ্ট্রকে করতে হবে। রাষ্ট্রকে এখানে প্রণোদনা দিতে হবে, ইনভেস্টমেন্ট দিতে হবে, এমনকি উপজেলা ইউনিয়ন পরিষদ পর্যন্ত আমাদের
সিনেমা হলের প্রচলন করতে হবে। আমি তো বলতে চাই যে স্কুল পর্যায়ে থিয়েটার করা দরকার, হাই স্কুল পর্যায়ে ফিল্ম ক্লাব করে দেওয়া দরকার। তকির আহমেদ, আসলে এগুলা কিন্তু নীতিমালায় আছে এবং নির্দিষ্ট সুনির্দিষ্ট আপনার নির্দেশ দেওয়া আছে যে উপজেলা পর্যায়ে পর্যন্ত সিনেমা হল তৈরি করতে হবে। কেন হলো না সেটার প্রশ্ন খুঁজবো, তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে অল্প সময়ের মধ্যে আমাদের সঙ্গে। দর্শক, বিরতির পর আবার স্বাগত। দেখছেন কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠান, সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আলোচনার বিষয় চলচ্চিত্রের বিকাশ সহায়ক বাংলাদেশ চাই। অনুষ্ঠানটি স্টার সিনেমিক্সের সৌজন্যে সম্প্রচারিত হচ্ছে। জনাব খুরশিদ আহমদ খসরু, অনেক সমস্যা আলোচনা হলো, আপনার দৃষ্টিতে আসলে আপনি কি মনে করেন যে কি ধরনের সমস্যা বিদ্যমান? ধন্যবাদ আপনাকে। শুরুটা হয়েছিল সিনেমা হল কমে গেছে, বন্ধ হয়ে গেছে। 1300 সিনেমা হল থেকে 184 সিনেমা হল এখন চালু আছে। আমাদের 1300 সিনেমা হল ছিল। আমাদের রূপালী পর্দার একটা সোনালী অতীত ছিল, যে অতীতের আমাদের স্বপ্নের নায়িকা আমাদের সামনে বসা। সেটা আস্তে আস্তে সেটা 90 পর্যন্ত আসলো, খুব ভালোভাবেই আসছে। সুস্থ ধারার চলচ্চিত্র, মা ভাই বোন নিয়ে, আমি নিজেও আমার মা ভাই বোনের সাথে সিনেমা দেখেছি, হলে গিয়েছি। আস্তে আস্তে 90 থেকেই আসলে অধপতনটা সিনেমা হলে শুরু হলো। তখনও 90 পর্যন্ত আমাদের সিনেমা হলের সংখ্যা অনেক ছিল, অনেক, প্রায় ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে সিনেমা হলগুলো ছিল। কিন্তু 90-এর পরে 2001-এ এসে শেষ প্যারাকটা আমাদের চলচ্চিত্রে ঠুকিয়ে দেওয়া হলো। সেটি হচ্ছে যে অশ্লীলতার যে বিষয়টা, এবং সেটা কিভাবে আসলো। সেটা প্রথম আসলো হচ্ছে, প্রথম আমাদের সিনেমা হল কমলো। আমরা প্রথম চলচ্চিত্রে হচ্ছে আমরা একটা বাড়ি খেলাম। সেটা হচ্ছে যে আমাদের যখন ভিসিআর আসলো, সিডি আসলো, ভিসিআর আসলো, যখন ভিসিআর আসলো তখন হচ্ছে যে এই ক্যামেরা দিয়ে আমাদের এই চলচ্চিত্রগুলো হল থেকে পাইরেসি করে এগুলো এই ভিসিআর এ দেখানো শুরু করলো। প্রথম অভিজ্ঞতা শুরু হলো এই প্রথম শুরু হলো তখন থেকে। এরপরে আকাশ সংস্কৃতি আসলো, সেখানে সারাদিন বাংলা সিনেমা দেখানো হচ্ছে। আমাদের সিনেমা হলে লোক যাচ্ছে না, ফ্রি দেখছে টেলিভিশনে। ওইখানে কোনো নিয়ম নীতি নাই, কোনো নীতিমালা নাই, চলছে। তারপরে আসলো হচ্ছে যে লোকাল ডিশ, লোকাল কেবল, মানে পাড়ায় মহল্লায় যে ক্যাবেলে যে সিনেমাগুলো টিভিগুলো দেখানো হয়, টিভিতে দেখানো হয়, ক্যাবেল টিভি। এটাতে ওই সময় ক্যাবেল টিভির ইয়াতে আমার মনে আছে আমরা একবার চলচ্চিত্র থেকে আন্দোলন করলাম। আন্দোলনের প্রেক্ষিতে 1.5 দিন বন্ধ ছিল আমাদের এই লোকাল ডিশ। তখন আমাদের সেল 60% সিনেমা হলের সেল বেড়ে গেছিল। তো এই লোকাল ডিশটা, যে সিনেমাটা একটা নতুন সিনেমা পাইরেসি হয়ে যাচ্ছে, হওয়ার পরে সেটা দোকানে চলে আসতেছে, আসার পরে সেটা নিয়ে সবাই বাসায় দেখছে। এবং এই সিনেমা এই যে ছবিটা পাইরেসি হয়ে গেল, সেই ছবিটা কোনো হলে যখন নিচ্ছে, পোস্টার লাগাচ্ছে, ওই এলাকায় লোকাল ডিশে দেখা গেল যে ওই বাজার থেকে সিডি কিনে সেখানেই চালাচ্ছে। 4 দোকানে সবাই ফ্রি চা খাচ্ছে আর ওই সিনেমা দেখছে। সেটাতে আমাদের মানে সিনেমার আরও সর্বনাশ যেটা হওয়ার হয়ে গেল। তো সেখান থেকেই আজকে যেটা আসছে যে ওই লোকাল ডিশে দেখেন 60% সেল বাড়ছিল। এটা হচ্ছে আমাদের বড় একটা কারণ। তো এরপরে অশ্লীলতা, এই অশ্লীলতা আসার পরে তখনও আমাদের যখন শুরু হয় 2001-এর দিকে, তখনও আমাদের 350 হল ছিল। কিন্তু এরপরে যে অশ্লীলতা শুরু হলো ব্যাপকভাবে, কাটপিসের কথা বলেছেন, তো সেটা শুরু হলো, সেটা 2001 সাল থেকে অ্যাকচুয়ালি। এরপরে 2007 সালে যখন আমাদের দেশে একটা তত্ত্বাবধায়ক সরকার আসলো, তখন 27টা টাস্কফোর্স করা হয়েছিল। তার মধ্যে একটি টাস্কফোর্স হচ্ছে চলচ্চিত্রের অশ্লীলতা এবং পাইরেসি নির্মূল কল্পে। ওটা কি র‍্যাবের হাতে দেওয়া হয়েছিল? র‍্যাবকে, হ্যাঁ, র‍্যাবকে, যেটা তখন ওই টাস্কফোর্সই করা হয়েছে। পরবর্তীতে আমাদের এই সরকার আসার পরে, আওয়ামী লীগ সরকার আসার পরে সমস্ত টাস্কফোর্স, 26টা টাস্কফোর্স ডিজলভ হয়েছে।
এটাকে অবলুপ্ত করা হয়েছে, কিন্তু শুধুমাত্র এই চলচ্চিত্রের যে টাস্কফোর্স সেটা এখন পর্যন্ত বিদ্যমান। তো তখন সেই টাস্কফোর্স খুব ভালো কাজ করছে। তখন থেকে এই পাইরেসি আমরা সমস্ত যারা এই পাইরেসির ব্যবসা করত, অ্যাকচুয়ালি এই ব্যবসার সাথে কখনোই প্রডিউসাররা জড়িত ছিল না। এটার একটা সিন্ডিকেট ছিল, আলাদা একটা প্রতিষ্ঠান গড়ে উঠছিল যারা শুধু কাটপিস সাপ্লাই দিত, কাটপিস বিক্রি করত, ভাড়া দিত। তো সেগুলো র্যাব এই টাস্কফোর্স এগুলোকে সমস্ত এগুলো ট্রাক ভরে ভরে আমরা সহযোগিতা করছি। এগুলো সমস্ত রেড দিয়ে হানা দিয়ে এগুলো ওই অফিসগুলোতে রেড করে করে এগুলো নিয়ে সবগুলো নিয়ে আমরা বুড়িগঙ্গায় ফেলছি ট্রাক ভরে ভরে। তো কি হলো, তখন থেকে একটা জায়গায় আসলো যে এখন পর্যন্ত আমাদের চলচ্চিত্রে আসলে যে বিষয়টা আসলো যে আমাদের আর এক ফ্রেমও, আমাদের চলচ্চিত্র তো শুটিংও হয় না, কাটপিসও নেই, চলচ্চিত্র কিন্তু এখন খুব ভালো অবস্থায় আছে, সুস্থ ধারার চলচ্চিত্র বিরাজ করছে। কিন্তু যেটা হলো যে আমাদের সুস্থ ধারার যারা দর্শক ছিলেন তারা 2001-এ যারা মা বোন সহ আমাদের মধ্যবিত্ত যারা মেইন স্টেক হোল্ডার চলচ্চিত্রের মধ্যবিত্ত, এরা হল থেকে মুখ ফিরিয়ে নিল। আর যখন 2007-এর পরে যখন এটা আমরা ক্লিন করে ফেললাম, তখন আর এর মধ্যে এক শ্রেণীর দর্শক কিন্তু খুব ভালো দর্শক হয়ে গেল কাটপিস দেখার জন্য। সেই কাটপিস দর্শকরা যখন 2007-এ যখন এটা ক্লিন হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল যে কোনো আর ভালগারিজম নাই চলচ্চিত্রে, তো তখন এই কাটপিসওয়ালারা ওরা এসে এই দর্শকরা ওরা এসে কাটপিস না পেয়ে আস্তে আস্তে ফিরে গেল, ওরা আর হলে ঢুকলো না। আর আমরাও সুস্থ ধারার যারা দর্শক তাদেরকেও আমরা আস্থায় আনতে পারলাম না যে এখন আসেন আপনারা মা ভাই বোন নিয়ে সবাইকে নিয়ে চলচ্চিত্র দেখা যায়, পরিবেশ আছে। আমরা ওই জায়গাটাও ব্যর্থ হয়েছি। আর এই দিক থেকে এই কাটপিস দর্শকও চলে গেছে, মাঝখানে হল শূন্য, মানে হলের যে দর্শক সেটা একেবারেই মানে যে ভ্যাকুমটা তৈরি হয়েছিল ওই জায়গা থেকে যে উত্তরণের জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার সেগুলো হয়নি, কিংবা আধুনিক হলেও রূপান্তর করা যায়নি। আচ্ছা, সেইখান থেকে আমাদের মূল ইয়াটা সেখান থেকে আসলে হলগুলো আর চললো না, বন্ধ হয়ে গেল আস্তে আস্তে, যেহেতু আমাদের দর্শক হয় না হলে, সিনেমা দেখতে দর্শক আসে না, সেই জায়গাটাই আসলে মূল শূন্যতাটা চলে আসলো। এরপর থেকেই এই যে এখন পর্যন্ত চলছে এখন অবধি। এরপরে যেটা হলো যে এখন কিছু আমাদের সুস্থ ধারার দর্শকরা ঢুকতেছে হলে দেখার জন্য, কিন্তু এরা এসে এখন যেটা পাচ্ছে সেটা একটা ফর্মুলা চলচ্চিত্র পাচ্ছে। এই ফর্মুলা চলচ্চিত্র আসলে আমাদের দর্শক দেখতে চায় না। এইটা হচ্ছে যে এই কয়টা তামিল ছবির নকল করে একটা ছবি নির্মাণ করা, কয়টা ফর্মুলা, 6টা গান থাকতে হবে, কিছু ফাইট থাকতে হবে, ধনী গরিবের প্রেম থাকতে হবে, এইরকম একটা বিষয়, এরকম দিয়ে একটা ফর্মুলার মধ্যেই ছবিগুলো নির্মাণ হচ্ছিল। সেই ছবিগুলো আসলে দর্শক এগুলোও আসলে চাচ্ছে না। এখন আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে এর মধ্যে যে চলচ্চিত্রগুলো মৌলিক চলচ্চিত্র সেগুলো কিন্তু ভালো করছে। আমাদের সেই মনপুরার কথা যদি বলি, ঢাকা অ্যাটাক যদি বলি, আমাদের তৌকি সাহেবের জয়যাত্রা যদি বলি, আরও অনেক চলচ্চিত্র যেগুলো মুক্তিযুদ্ধের এগুলো কিন্তু চলছে। তো সেই জায়গাটায় আমরা আসলে ব্যাপকভাবে ফিরে আসতে পারি নাই বলে আমাদের আজকে এই হলের শূন্যতা, এটাই মূলত। ধন্যবাদ। আমাদের সাথে আছে তাহসান। বর্তমান চলচ্চিত্রের সার্বিক পরিস্থিতি নিয়ে আপনার কি ধারণা, আপনি কি মনে করেন? ধন্যবাদ। এতক্ষণ আসলে ইতিহাসটা শুনতে পেলাম, কিন্তু আজকের যেই আমরা প্রোগ্রামে এসেছি নাম হচ্ছে কেমন বাংলাদেশ চাই, এবং আমাদের সাবজেক্ট হলো চলচ্চিত্র বান্ধব বাংলাদেশ চাই। আমি যেহেতু নবীন, আমি আসলে ইতিহাস নিয়ে তেমন কিছু বলবো না। আমি আসলে কেমন বাংলাদেশ দেখতে চাই সেটা নিয়ে একটু কথা বলবো। আমার একটা কথা তৌকির ভাইয়ের খুবই ভালো লেগেছে, যে দেশে শিল্প সংস্কৃতির সম্মানটা যথার্থ হয় না সে দেশে আসলে তো এরকমই হওয়ার কথা ছিল। সো প্রথম কথা হচ্ছে যে কেন এই জায়গাটা, আমাদের এই ক্ষোভটা, সেটা নিয়ে এখন আসলে কথা বলার কিছু নেই, কিন্তু যারা দর্শক বাসায় বসে দেখছেন তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু আমাদের কথাগুলো বেশি বলা উচিত। কারণ কি হয়ে গেছে সেটা আমরা জানি, কিন্তু আসলে এই কথাগুলো যে আমরা একটা বড় প্ল্যাটফর্মে বলছি, কোটি মানুষ দেখতে পাচ্ছে, তাদের আসলে অনুধাবন করতে হবে যে ডিম আগে না মুরগি আগে, এই ডিবেটে আমরা যাব না, এই বিতর্কে আমরা যাব না। আমরা ভালো ছবি হবে তারপরে যাব, এই চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে হবে। ভালো ছবি আসলে হচ্ছে, যে ভালো ছবিগুলো হচ্ছে সেগুলোকে আমাদের বারবার দেখতে যাওয়া উচিত। এখানে দুটো জিনিস আমাকে খুব বেশি মনে হয় আমাদের বলতে হবে আমাদের দর্শকদের।
প্রচার প্রসারটা কিন্তু আমরা যতটুকু পারছি করছি, কিন্তু ভালো ছবি যখন একটা বাজারে আসছে আমাদের কিন্তু দর্শকদেরই উপচে পড়া ভিড় হতে হবে এবং তাদেরই সবাইকে বলতে হবে যে বাংলাদেশে দেখার মতো একটা সিনেমা হয়েছে। সো আসলে এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত যে দর্শককেও এগিয়ে আসতে হবে আমাদের সিনেমাটাকে বাঁচিয়ে রাখার তাছাড়া যে জন্য। কথাটি আমাদের কয়েকবারই আমাদের বিভিন্ন বক্তা এখানে যারা আছেন ওনারা বলেছেন যে মাঝে কিন্তু একটি ভ্যাকুয়াম তৈরি হয়ে গেছিল যখন সিনেমা হলে আমরা কিন্তু আমার ছোটবেলাটাতেও এমনকি আমি আমার এসএসসি পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত আমার বাবা মার সহকারে আমরা গেছি, সে একটা মধুর স্মৃতি। বাবা মা সব পরিবার সহকারে হলে যাওয়ার একটা দারুণই ছিল। সেটা শুধু ঢাকা শহর না, মফস্বলের যে কোনো জায়গায় পরিবার নিয়ে এটার সিনেমা কারণ দেখতে হচ্ছে যাওয়ার যে পরিবার কালচার। কেন্দ্রিক সিনেমা অনেক হতো। একটু আগে খসরু ভাই যেটা বললেন যে ফর্মুলা ফিল্ম এত হচ্ছে যে পরিবার কেন্দ্রিক ফিল্ম কেউ ইনভেস্ট করছে না। সে জায়গাটাই আমার প্রশ্ন ছিল যে এই যে কাট পিসের কথা বলা হয়েছিল সেটা তো গেছে, কিন্তু তারপরও কেন আমরা ব্যর্থ হচ্ছি সেই পারিবারিক ফিল্মে ফিরে আসার এবং আমাদের দর্শকদের পরিবারকে হলে নিয়ে আসার? এখানে আবার প্রথমে চলে যেতে হয় হলের পরিবেশটা হয়তো সেরকম না যে পরিবারকে নিয়ে এখন যাওয়া যায়। হয়তো শহর কেন্দ্রিক হলগুলো ঠিক আছে, কিন্তু শহরের বাইরের হলগুলো হয়তো সেরকম নেই। সো এখানকার ব্যর্থতাটা হয়তো ওই দিকে। আবার আমাদের দিকের ব্যর্থতাগুলো আমাদের স্বীকার করে নিতে হবে যে আমরা সেরকম নির্মাতা তৈরি করছি না, সেরকম ব্র্যান্ড নেমস তৈরি করছি না। এই কথাটা শুনতে খারাপ লাগবে, পার্শ্ববর্তী দেশেও দেখবেন যে 100 কোটি রুপির সিনেমা ক্রিটিকরা বলছে যে ভালো হয়নি, কিন্তু তবু উপচে পড়া ভিড়, কারণ একটা বিগ নেম, একটা বিগ ব্র্যান্ড সিনেমাটা করেছেন। হয়তো শাহরুখ খান বা সালমান খান, হয়তো বলা হচ্ছে খুব ভালো সিনেমা হয়নি, তারা তাও অ্যাডভার্টাইজও করে, অনেক অ্যাডভার্টাইজ করে। এক্স্যাক্টলি, তারা প্রচারটাও সেভাবে তাদের করছে। ট্রেলার টিজার অনেক চলে। এক্স্যাক্টলি। সো আমার যেখানে আমি বাংলাদেশ দেখতে চাই, আমি খুব শর্টলি বলবো, দর্শকের অভ্যাসটা আবার ফিরিয়ে আনতে হবে। যখন ভালো সিনেমা আসবে দর্শকদের বেশি বেশি, আগে আমরা শুনতাম যে এই সিনেমাটা 3-4 বার দেখেছে এক একজন মানুষ। সো ওভাবে করে দর্শককে যেতে হবে। দর্শক যেহেতু হাতের ফোনেই বিনোদন পাচ্ছে, সে কিন্তু আর টাকা খরচ করে সিনেমা হলে যে দেখছে না, কিন্তু দর্শককে বুঝতে তারপর হবে যানজট, আমাকে বাঁচিয়ে রাখতে হবে আমার শিল্প, এই জন্য ভালো শিল্পের পৃষ্ঠপোষকতা আমাকে করতে হবে। এটা এক। 2 নম্বর যেটা হচ্ছে যে আমাদের ভালো নির্মাতাদের পৃষ্ঠপোষকতা করতে হবে। যারা ভালো নির্মাতা তারা হয়তো নতুন জেনারেশন, তারা কিন্তু আসছেন না এই ফিল্ডে। সো কেন আসছেন না সেটা আগে অ্যাড্রেস করতে হবে। তারা কেন অ্যাডভার্টাইজিং ফিল্ম মেকিং এর দিকে ধাবিত হচ্ছেন, এটা 2। তৃতীয় হচ্ছে বিগ নেমস তৈরি করতে হবে। আপনারা দেখবেন আমাদের দেশে কয়টা নাম আপনি বলতে পারবেন যাদের জন্য আসলে সিনেমা হলে এখন মানুষ যায়? কবরী আপাদের সময় কিন্তু ওনাদের মতো আইকনস অনেক ছিলেন, অনেক ছিল, মানে হাতে কোনো 2 জন বা 3 জন ছিলেন না। সো এই যে তৈরি করা, এই লেভেলের স্টারস তৈরি করা, এটার দায়িত্ব কিন্তু একজন স্টার একা কখনোই পারবেন না। আপনাদের প্রত্যেকের মিলিতভাবে কিন্তু সেটা করতে হবে। আমি যখন একটা সিনেমা করছি, আমার সিনেমাকে নিয়ে সবাই লিখতে হবে, এটা নিয়ে গল্প হতে হবে, আমাকে নিয়ে আমাদের দেশের পেপার পত্রিকাদের ওভাবে করে লিখতে হবে। সো একজন ব্র্যান্ডদেরকে আমাকে এন্ডোর্স করতে হবে। দেখেন কথা হয় যে আপনার, আমি যেহেতু রেফারেন্স দিচ্ছি বলিউড, কারণ বলিউড একটা পরিণত ইন্ডাস্ট্রি এবং জিডিপিতে একটা বড় অংশ কিন্তু বলিউড কন্ট্রিবিউট করে। সো আমরা কেমন বাংলাদেশ চাই? ওরকমই একটা বাংলাদেশ চাই যেখানে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি বাংলাদেশের জিডিপিতে কন্ট্রিবিউট করবে এবং অনুদানের একটা জায়গা হিসেবে পরিচিত হবে না। সেটা হওয়ার জন্য আমাদের ভালো নির্মাতা, ভালো গল্পকার লাগবে এবং অ্যাটলিস্ট 8-10 জন সুপারস্টার লাগবে, আর্টিস্ট লাগবে, যাদেরকে দেখবার জন্য মানুষজন উন্মুখ হয়ে থাকবে। এবং লাস্টলি যেটা আপনাদের উদ্দেশ্যে, হলের কমফর্ট লেভেল বাড়াতে হবে। হলে একটু আগে তৌকির ভাই যেটা বললেন যে হলে যেন মানুষ যেতে চায়, কারণ সে বাসায় বসে নিজের ড্রয়িং রুমে যেই কমফর্ট লেভেল নিয়ে দেখছে, সে যদি সেরকম কিছু না পায় তাহলে তো সে যাবে না। সো আমাদের সম্মিলিতভাবে ব্যাপারটা করতে হবে। আমাদের আর্টিস্টদের সেরকম ফিল্ম বাঁচতে হবে, ফর্মুলা ফিল্মের কথা বললে হবে না। এটা আসলে আমাদের মন মানসিকতায় পরিবর্তন আনতে হবে। আমি যখন প্রচারণায় নেমেছি, যদি একদিন সিনেমা করছি, আমাকে সবচেয়ে বেশি প্রশ্ন করা হচ্ছে, ভাই আপনি কি নাচবেন, আপনি কি মারামারি করবেন, আপনি তো কখনো এগুলো করেননি। আমার কথা হচ্ছে একটা সিনেমা, একটা গল্প বলা যেটা মানুষের অনুভূতির দোরগোড়ায় পৌঁছে যাবে, মানুষের হৃদয়ে জায়গা করবে। হৃদয়ে জায়গা করার যে গল্পটা, সেটা বলার জন্য যদি মারামারি করতে হয়, নাচতে হয়, ঠিক আছে, কিন্তু কেন প্রথম প্রশ্নটাই আমাকে সবসময় এটাই করা হবে? এর কারণ আমাদের দেশে একটা ভুল সাইকোলজিক্যাল একটা ইমপ্ল্যান্ট হয়েছে। মানুষের মনে ধারণা সিনেমা মানে এই জিনিসটা, কিন্তু না, সিনেমা মানে একটা ভালো গল্প, বড় পর্দায় বড় আয়োজনে ভালো একটা গল্প। সেটা হতে পারে পরিবারের গল্প, সেটা হতে পারে একটা হরর ফিল্ম, হতে পারে থ্রিলার, হতে পারে অ্যাকশন,
যদি অ্যাকশন হয় শিওর, যদি রোমান্টিক হয় নাচ গান ঠিক আছে, কিন্তু মানুষকে ওই ধ্যান ধারণা থেকে বেরোয় আসতে হবে যে সিনেমা মানে একটা ফর্মুলা, আপনি যেটা ঠিক বলেছেন। সো আমাদের যেটা আমি 4টা কথা বললাম, মানুষকে বুঝতে হবে আমরা গল্প দেখব এবং সব গল্প যে আমার ভালো লাগবে না, কিন্তু আমি আমার ইন্ডাস্ট্রিকে পৃষ্ঠপোষকতা করব বলে আমি হলে যাওয়ার অভ্যাসটা করব, এক। দ্বিতীয়ত নির্মাতা বাছাই করতে হবে, প্রযোজকদের এমন নির্মাতা বের করে আনতে হবে যারা আসলে গল্পটা বলতে পারেন, যার পলিটিক্যাল লিয়েজও বেশি এরকম মানুষ না, যার একটু আগে যে কথা হচ্ছিল যার ক্লাউট বেশি এরকম প্রযোজক না, এমন মানুষ যে আসলে শিল্পটা বোঝে, শিল্পটাকে ভালোবাসে। তৃতীয়ত বিগ নেমস সুপারস্টার তৈরি করতে হবে। আমাদের দেশে বিদেশ থেকে যখন আমরা স্টার নিয়ে আসছি তাকে যেই সম্মানটা দেয়া হচ্ছে, একই শোতে বাংলাদেশের স্টারদের সেই সম্মানটা দেয়া হচ্ছে না। এর কারণটা কি? আসলে কি আমরা ভালো কাজ করছি না? আমরাও ভালো কাজ করছি। আমাদের কি ভক্ত নেই? আমাদেরও কোটি কোটি ভক্ত আছে, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি আমাদেরকে সেই জায়গাটা দিতে পারছে না। আমরা পার্শ্ববর্তী দেশে দেখি লাইফ টাইম অ্যাচিভমেন্ট যখন অ্যাওয়ার্ড দেওয়া হয় কীরকম সম্মানটা দেওয়া হয়। আমি তো দেখি না কবরী আপাকে সেরকম অসাধারণ একটা শোয়ের মাধ্যমে সেরকম সম্মানটা দেয়া হচ্ছে, সারা বাংলাদেশের সব পেপার পত্রিকায় সেই কাভারেজটা দেওয়া হচ্ছে। আমরা আমাদের দেশের যারা সম্পদ তাদেরকে তো সেই সম্মানটা দিচ্ছি যারা যখন আমরা তাদের হারিয়ে ফেলছি। বাচ্চু ভাইকে যখন হারালাম তখন আমরা দেখলাম তার প্রতি যে ভালোবাসা, কিন্তু তিনি যতদিন বেঁচে ছিলেন লাস্ট 4-5 বছর তিনি যে কি পরিমাণ তার ইন্টারভিউগুলো যদি আপনি দেখেন কি পরিমাণ ক্ষোভ নিয়ে দিতেন, তখন তো কোনো ভালোবাসা উপচে পড়তে আমরা দেখিনি। সো আমার কথা হচ্ছে 3 নম্বর হচ্ছে আমাদের যারা বিগ নেমস সম্মানিত ব্যক্তি আছেন তাদেরকে ওই সম্মানটা দিতে হবে, বোঝাতে হবে যে শিল্প সংস্কৃতির সাথে যারা জড়িত মানুষ তারা আসলেই সম্মানের পাত্র। তৌকির ভাই যেন আজকে যে কথাটা বললেন সেটা যেন 10 বছর পরে না বলেন। তৌকির ভাই যে পরিমাণ ফাইট করে যাচ্ছেন, যে পরিমাণ ভালো সিনেমা বানাচ্ছেন, সেই পরিমাণ পৃষ্ঠপোষকতা তো উনি পাচ্ছেন না, কারণ উনি ফর্মুলা ফিল্মটা বানাচ্ছেন না। আমার এটাই দুঃখ, 1 বছর অজ্ঞাতনামা আসলো, অসাধারণ একটা ফিল্ম। বলা হয় যে ভালো সিনেমা হয় না, কিন্তু এটা তো অসাধারণ ফিল্ম, কিন্তু এটা তো মানুষ যেরকম দেখা উচিত ছিল সেরকম দেখেছে তৌকির ভাই? না, দেখেনি। সো গলতটা কোথায়? গলতটা প্রচার আর প্রসারে। এখানে জি, আমি- প্রচার- এখানে আমি প্রচার- একটা কথা বলি, এই প্রচার প্রসার এবং তারকা তৈরি করা এবং একটি চলচ্চিত্র নির্মাণের করে সিনেমা হলে যাওয়ার আগেই তার প্রতি একটা আকর্ষণ তৈরি করা, দর্শকের যে জিনিসটা একটা সময় ছিল, সেজন্য বাংলাদেশে 3টি সিনেমা কেন্দ্রিক পত্রিকা ছিল, একটা চিত্রালী, একটা পূর্বালী, একটা সিনেমা। যে পত্রিকাগুলো সপ্তাহের শেষে বেরোতো, আমরা যারা সিনেমার পাগল ছিলাম আমরা অপেক্ষায় থাকতাম কবে পত্রিকাটা বেরোয়। রাত্রে এমনই হতো যে রাত্রে অনেক রাত্রি পর্যন্ত জেগে থাকতাম যে ভোরবেলা গিয়ে আগে পত্রিকাটা নিব। এছাড়াও 3-4টি ম্যাগাজিন ছিল শুধু সিনেমা মানে ভিত্তিক, এই পত্রিকাগুলো নাই। এটি পত্রিকার ষড়যন্ত্র হোক, যে কোনো কারণে হোক, মালিকানার বিরোধ হোক, আস্তে 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 পত্রিকাগুলো বন্ধ হয়ে গেল। সিনেমার কিন্তু যে পত্রিকাগুলো আছে সেগুলো সেই পত্রিকাগুলো ওই পত্রিকার উপর নির্ভর করে না। সিনেমার জন্য একটা ফুল পেজে একটা রাজ্জাকের ছবি ছাপা, একটা কবরী আপার কিন্তু ছবি ছাপা, আমাদের একটা তারকা আমাদের বানায় আমাদের দেওয়া। পত্রিকাগুলোতে তো আমি একটা সময় দেখেছি যে একটা পাতা ভর্তি শুধু সিনেমার বড় বড় পোস্টার দিয়ে আপনার ছবিগুলো হতো, এখন এদের কিন্তু সেই আস্তে আস্তে advertisement সেই rate এত high হয়ে গেছে, পত্রিকাগুলোতেও নাই, কিভাবে বরং তাই তো, ভিনদেশি এখানেও একটা আপনার আমাদের একটা চলচ্চিত্রের বিরাট বিভিন্ন ঘাটতি খবর হয়ে বড় গেছে, করে তাই দেখা না? যায়। এখানেও আমরা একটা বিরাট খবর- ঘাটতি আমরা- হয়ে গেছে। আমরা আসি একজন একজন করে। প্রডিউসার আমি প্রডিউসারদের ব্লেম করবো না, বিকজ আপনার পেপারের অ্যাডে আপনি দেখেন কলমিজ কত, এত বেশি অ্যাডভার্টাইজমেন্টের আপনার ইয়ে হয়ে গেছে, টিভিতে একটা টিজার চালাতে পারেন না, ট্রেলার, ইটস ইম্পসিবল বিকজ তার বাজেট তো নাই। জি, আমরা আসবো একজন কবরী আপা। এই যে অনেকগুলো জিনিস চলে এসছে, তার মধ্যে একটা জায়গা চলে এসছে যে প্রচার কিংবা পত্রিকা কিংবা মিডিয়াগুলোর যে পৃষ্ঠপোষকতা কিংবা একটা বাংলাদেশি চলচ্চিত্রের জন্য যে পরিমাণ আপনার থাকে, কিন্তু দেখা যায় যে এমনকি আমাদের নিজেদের সমালোচনায় আমরা করি, আমরা ভিনদেশি আপনার কোন নায়ক কি নায়িকা কী করলো সেগুলো নিয়েই আমাদের বেশি আমরা আপনার প্রোগ্রাম তৈরি করি কিংবা পত্রিকার পেজেগুলোতে দেখা যায়। কিন্তু বাংলাদেশি এই যে তৌকির ভাই যে একটি সিনেমা তৈরি করেছেন, এত সুন্দরভাবে চলছে কিংবা ভালো যে হচ্ছে সেগুলো নিয়ে যে ব্যাপক লেখালেখি সেগুলো করতে দেখছি না, এবং রিভিউগুলো যে সেই রিভিউগুলো আমরা দেখি না। আমাদের বাংলাদেশের চলচ্চিত্র হচ্ছে না, এটা আসলে একেবারেই ঠিক না। অনেক ভালো ভালো চলচ্চিত্র হচ্ছে কিন্তু হারিয়ে যাচ্ছে পৃষ্ঠপোষকতার অভাবে। এখানে আমি আপনার কাছে জানতে চাই যে এই যে পৃষ্ঠপোষকতা, এটা আসলে সরকারের যতটুকু বা দায়িত্ব আমাদের কিংবা মানে আর সবার দায়িত্বর জায়গাটা কতটুকু? আপনি তো এফডিসির কথা বলেছেন যে এফডিসি যেভাবে আপনার মানে আধুনিকতা হওয়ার কথা ছিল, যে পরিমাণ
সময়ের সাথে থাকার কথা ছিল সেটা হতে পারেনি, যেটার একটা বড় অভিজ্ঞতা চলচ্চিত্রে দেখা মানে যাচ্ছে এখন। আসলে বেস আমাদের সময় যেটা ছিল, যেটা এফডিসি বেস যে ছবিগুলি হতো, জি। সেই ছবিগুলি মানে সমাজের সাথে, তখনকার সাহিত্যের সাথে মিল রেখে, তাল রেখে পশ্চিমবঙ্গের ছবির সাথে কিন্তু একটা কম্পিটিশন ছিল। তখন কিন্তু পাকিস্তানি ছবি আসতো, ভারতীয় ছবি আসতো, হলিউডের ছবি আসতো, তার মধ্যে কি আমাদের ছবি চলে নাই? অনেক ভালো তো ছবি। গুলিস্তানের মতো জায়গার মধ্যে আমি প্রথম থেকে এখান থেকে শুরু করি। দেখেন কোথায় গেছে। যখন আমাদের গুলিস্তান একটা পয়মন্ত হল বলে পরিচিত ছিল গুলজার, সেই হলে যে ছবি 25 সপ্তাহ চলে, 50 সপ্তাহ চলে, মানুষ সেই বারংবার দেখেছে কিন্তু। চিন্তা করেন, মানে এমনও হয়েছে যে সাত ভাই চম্পার একটা গান ছিল, শোনেন শোনেন জাহাপানা, শোনেন রানী ছয়জনা। পুরা গল্পটা একটা বকওয়াস গল্প, পচা গল্প। মানুষ বাইরে এসে চা কফি খেত, যে গান শুরু হতো সাথে সাথে লোক ভিতরে যায় গানের সাথে সাথে তালি দিত। এবং এই ছবিগুলি 100 সপ্তাহ পর্যন্ত চলছে। গোল্ডেন জুবলি হয়েছে, সিলভার জুবলি হয়েছে। এবং প্রডিউসার যারা ছিল তারা কি করতো জানেন? তখন তারা নেক্সট ছবিতেও নিবে এবং টাকার অঙ্ক বাড়িয়ে দিবে, নেক্সট ছবি আরও ভালো করে কীভাবে করা যায়, বিকজ দে আর গেটিং মানি ফ্রম দ্য হল অ্যান্ড এভরিওয়্যার। তারপরে যখন আমরা দেখলাম দীপ নেবে নাই কিংবা এই ধরনের ছবি, একদম সামাজিক ছবি, ছিমছাম ছবি, বেশিরভাগ হিন্দু যারা বনিদি ব্যবসায়ী ছিলেন তারাই কিন্তু এই ছবিগুলি কিন্তু প্রডিউসার ছিল। দেখা গেল ওখান থেকে একটা ছবি, কবরী রাজ্জাকের ছবি, ফ্লপ, চলেই নেই। সাথে সাথে সেম ডিরেক্টর, সেম কাস্টিং করে আবার ছবি বানালাম আইস। কেন? সেই ছবিটা দেখা গেল কি একটু ক্যালকুলেশন করলো, আরেকটু হয়তো আপনার রসদ বাড়িয়ে দিল, মানে কিছু একটা চেঞ্জ। তখনকার মানুষের মধ্যে যারা ছবি বানিয়েছে, আমি বলবো একদম রেসপেক্ট করে বলবো যে তাদের যে মেধা ছিল, তাদের যে মনন ছিল, তাদের যে ইন্ডাস্ট্রির প্রতি একটা মানে প্রার্থনা ছিল, যে কষ্ট করে নির্মাণ করতো, এত ভালোবাসা ছিল, সেই জিনিসটা আজকালকার আমি দেখি না। আজকালকার যারা ছবি বানাচ্ছে ঠিকই বানাচ্ছে, কিন্তু তাদের ধ্যান ধারণা নিয়ে ছবি চালালে তাহসান যে কথাটা বললো যে দর্শককে আপনি প্রেশারাইজ করে তো ছবি দেখাতে পারবেন না। আপনার ছবি ভালো করতে হবে, আপনাকে নতুন সুন্দর চেহারা উপহার দিতে হবে, আপনার সুন্দর গান বানাতে হবে, সুন্দর গল্প নিতে হবে। আপনি একটা যাতা বানাই দিলে সিনেমা হলে লোক যেয়ে দেখবে, এটা তো আপনার বাধ্যতামূলক না। আনন্দটা আপনি দেখেন, শ্রাবণ মেঘের দিন আপনার হলে যে চলছে অনেক দিন পরে, হল উপছায়া পড়ছে হলে। আমি গেছিলাম আপনাদের ওই ছবি দেখতে, অথচ একদম সিম্পল তাহলে তো ভালো ছবি হচ্ছে, দেখেন আপনি। ভালো না, ছবি ওই হচ্ছে। তো সেই বলছি যে আপনার নতুন এখানে সৃষ্টিশীল করতে হবে। এখানে সবচেয়ে বড় দরকার আমার যেটা মনে হয়, এই যে ডিজিটাল ফরম্যাটটা যখন আসলো, আপনি দেখেন কোথায় আপনার মেশিনপত্র, কোথায় একটা ক্যামেরা নিয়েই তো করছে। এখানের ভিতরে যে একটা রসদ দিতে হয় না, আপনার এক্সট্রা শট দিতে হয়, ফ্যান্টাসি কতলি বানাইতে হয়, গানটাকে গ্ল্যামারাইজ করতে হবে, পোশাকটা যা না তাতে মানে প্রযুক্তিকে আপনার অ্যাডাপ্ট করার কথা আপনি যারা বলছেন। যারা সুন্দর মানুষ আছে, যারা তাদের মেকআপ ছাড়া মাধুরী দীক্ষিতকে দেখেন, আর মেকআপ নিয়ে যখন একটা ঘাগরা চুলি পরে তখন দেখেন ও শরীর তো হাফ হয়ে যায়। আরে আমরা যখন দেখি তখন মোটা সোটা দেখি, অর্ডিনারি দেখতে, হাউ কাম? তাহলে তারা প্রযুক্তিকে কাজে লাগাচ্ছে। কোথায় একটা ডিজিটাল একটা নাম একটা দিয়ে রাখলো, ডিজিটালি আপনি একটা ফালতু ড্রেস দিতেছেন, গানে পয়সা খরচ করতেছেন না, নতুন একটা গান সৃষ্টি করছে না, লিখতেছে না, ওই একজনকে পাইছে তারে দিয়ে গান লিখে দিতেছে। কোথায় গানটা প্রযোজ্য হবে, কোথায় কোন সিনটা লাগবে, এগুলি তো নাই। জি, মানে আপনি প্রযুক্তির প্রয়োজনীয়তাটার কথাটা বলছেন। ব্যবহার হচ্ছে না এখানে। প্রযুক্তি লাগবে, কারণ শুনেন মানুষের দিন বদলেছে। আপনি বুঝতে হবে যে জিনিসটা, মানে আমি না মাঝে মাঝে এই যে বইগুলি পড়ি, দেখেন পোশাকের মতন ভাষারও কিন্তু দুইটা দিক আছে। এদের প্রয়োজন ফাংশনাল হতে হবে। আপনার যে সিনেমাটা বানাচ্ছেন এটা ফাংশনাল করতে হবে, আপনাকে এমনি করলেই হবে না। অনেক সময় কি হয়, ক্যারেক্টারের সাথে চরিত্র মিলছে না, আপনার ওই ক্যারেক্টারটা কেন আমাদের ভালোবাসে, কেন এখনো পর্যন্ত ধরেন আমাদের ছবি মানুষ কেন দেখে, মানে আমাদের ন্যাচারাল যে অ্যাক্টিংটা একবার বলে দিত যে আপনি কিন্তু এরকম করে করবেন, দেখেন আমরা নির্ণয় করে দিতে পারি। শাবানাকে বলতো শাবানা কপি করে, ববিতাকে বলতো ববিতা একটু আর্টিফিশিয়াল কান্না হাসি একসাথে করে, এটা মাইন্ড করার কিছু নাই। এটা যে যেভাবে নিজেকে এক্সপোজ করতে পারে, এটা যে যেভাবে নিজের প্রতিভাকে বিকশিত করতে পারে। এই যে আমরা যে বিভিন্ন সুজাতা, আমি, সুচন্দা, ববিতা, শাবানা, এতগুলি স্টার আমরা একসাথে কাজ করেছি, আমাদের মধ্যে একটা কম্পিটিশন ছিল কার থেকে কে ভালো করতে পারে। আজকাল কি তা আছে? তা নেই। যেমন প্রডিউসার Study নাই তো আজকাল। শুনেই না, কথাই শুনবে না। আমি একটা নাটক বানিয়েছিলাম টেলিভিশনের জন্য, আই এম ভেরি সরি টু সে, আমি বলতেছি তোমার শাড়িটা এটা হলে ভালো লাগবে না। না আপনি কি বলেন, আপনি জামা বানান নাই, এটাই ভালো। আমাদের সাহসে কুলায় নাই ডাইরেক্টরের উপরে কথা বলতে। আপনাকে দেখতে হবে তো বিষয়গুলি, যার জন্য আমি বলতেছি সরকারকে এগিয়ে আসতে হবে,
যারা ভালো ছবি বানাবে তাদের ট্যাক্স কমাইতে হবে, কারণ যদি ছবি ফ্লপ করে সেজন্য আবার ছবি বানাতে পারে, সে তো চেষ্টা করছে। যদি দেখি যে তার মধ্যে রসদ আছে, তার মধ্যে মেধা আছে, তাকে সুযোগ দিতে হবে। আপনার নতুন নতুন স্টার যারা আসবে তাদের একটা রিহার্সেলের দরকার হবে। গান জানেন, দেখেন আপনি গানে লিপসিং করে কি? রাজ কাপুরের নাম ছিল যে উনি গান গাইতো না, কিন্তু মনে হতো গান গাইছে। আমরা তো গান শিখছি, নাচ শিখছি আসার আগে। আজকালকার আপনি স্টারদের পাচ্ছেন, সময় দিচ্ছে না তো। এখানে দৌড়াচ্ছে, ওখানে দৌড়াচ্ছে, ওখানে দৌড়াচ্ছে, ওখানে দৌড়াচ্ছে, এখানে দৌড়াচ্ছে। আমরা তা করি নাই, আমরা কিন্তু রিহার্সেল করেছি। রিহার্সেল করে তারপরে স্টেজে নামছি। আমি গান জানি, আমি তাল জানি, আমি লয় জানি, আমি রাগ জানি। সময় দেওয়া তো আপা দূরের কথা, একটু বলি যে একটি আমাদের সাকিব খান আসে, এই দাঁড়ান, আমাদের সাকিব খান হলে আসে কি 10টা থেকে শিডিউল, উনি আসেন 3টার সময়, 4টার সময় এসে এই আমার আরেকটা শিডিউল আছে, আমি চলে যাচ্ছি, শেষ করো চাই না করো, আপনার টাকা তো ওখানেই গেল অর্ধেকটা। আবার নতুন একটা কেউ আসছে, মাহিনা কি জানো, এমন একটা পোশাক পিঁধাই দিল তারে, না গল্পের সাথে মিল আছে। আমরা সমাধানের দিকগুলোতে যাই। যেন আমি এই যে শুনে আসি, আমার কথাটা একটু বাকি। আমি চাই যে এখানে মধ্যে সরকারকেও আসতে হবে, আমাদের যে অ্যাসোসিয়েশনগুলি আছে, যারা ডিরেক্টর, প্রডিউসার, ডিস্ট্রিবিউটর যারা আছে, তাদের নিয়ে একটা বড় প্ল্যাটফর্ম করতে হবে এবং সেভাবে যদি সবাইকে সহযোগিতা করতে হবে। এক্স্যাক্টলি, আমি দর্শকদের কথা বলবোই না। আমরা যদি ভালো ছবি বানাই, হলের অবস্থা যদি ভালো থাকে, দেশের অবস্থা যদি ভালো থাকে, আমি যদি 6টার সিনেমা যদি আমি 8টার সময় যাই তাহলে তো হবে না। আমাদের যানজট যদি কমে, ট্রান্সপোর্টেশন যদি ভালো থাকে, তাহলে কেন আমরা যাবো? কারণ আমাদের দেশে এন্টারটেনমেন্ট বলতে কিচ্ছু নাই। কোথায় যাবেন আপনি? লোকজন কোথায় যাবে? যেখানে একটা বাজার হয়েছে সেখানে যায় কিছু শপিং করে। এই যে ইউনিমার্ট আছে, ওখানে যাই, ওই লেভেন্ডার আছে, ওই অমুক আছে, ওই তমুক আছে, আগোরা আছে, ওখানে যাই খালি মাছ ভাত কিনা টিনা খায়, বাসার মধ্যে বসে বসে টেলিভিশন দেখি। এছাড়া কোনো এন্টারটেনমেন্ট নাই। সিনেমাটা একটা বিরাট অংশ, শুধু এটা সংস্কৃতির একটা। সিনেমা হচ্ছে এমন একটা মিডিয়া যে সব মিডিয়াকে ছাড়িয়ে এই মিডিয়ার মধ্যে দেখানো হয়। তো সেটা যদি দেশব্যাপী যদি অবহেলিত হয়, আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নও কোনো কামে লাগবে না। উন্নয়ন দিয়ে হাত বোঝাবো, কিন্তু আমার তো পেটের খিদা, মনের খিদা, চোখের খিদা, মগজের খিদা যদি আমি না বাড়াই, আমি উন্নয়নই তো করতে পারবো। জি গুলজার ভাই, আমরা আসলে সমাধানের কথা বলবো। আচ্ছা, আমরা আসলে সমস্যাগুলো আমরা বুঝতে পেরেছি। সমাধান আছে সেটি হলো যে প্রথমত আমরা সবাই বলছি, কবরিয়াপা বলছে বারবার, আমাদের সিনেমার শিল্পের উপর যে ফোকাসটা দরকার গভর্নমেন্টের তরফ থেকে, এবং আমরা যারাই এই শিল্প সংস্কৃতি নিয়ে চিন্তা ভাবনা করি এবং এই চলচ্চিত্রের সাথে যারাই জড়িত আছি, প্রত্যেকের যে একটা ঐক্যবদ্ধভাবে সমস্যাগুলো সমাধান করা দরকার, সেই জায়গায় একমত হতে হবে। এবং সে জায়গায় দেখা যাচ্ছে বারবারই আসছে যে সরকার বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে কিন্তু প্রণোদনা দিচ্ছেন, অথবা বলা যায় যে এক ধরনের একটা থোক বরাদ্দ দিচ্ছে যে ঠিক আছে এটা সংশোধনের জন্য এই টাকা দেওয়া হোক। অনেক জায়গায় অনেক টাকা লস হচ্ছে। আমরা বারবার বলছিলাম যে আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে বঙ্গবন্ধু তৈরি করে গেছে। আপনি ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বলছেন, 2012 সালে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু তার কিছুই আমরা পাচ্ছি না, সুবিধা আপনারা কিছুই পাচ্ছি না। এটা নিয়েও আমরা বারবার কথা বলেছি। আমরা গত বছরও যখন গতবারের আগের বছর অর্থাৎ 2017 সালে যখন আমরা জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন করি, তখন আমরা তদানীন্তন শিল্পমন্ত্রী জনাব আমির হোসেন আমু সাহেবকে এনেছিলাম আমরা প্রধান অতিথি করে আমাদের সেমিনারে। ওনাকে যখন বললাম যে আমাদের এটাকে শিল্প ঘোষণা করছেন মাননীয় প্রধানমন্ত্রী 2012 সালে, অথচ অদ্যাবধি আমরা কোনো রকম কোনো সুবিধা পাচ্ছি না। কি আমরা সুবিধা পাইতাম সেই জিনিসটা আগে বলা দরকার, যে ফিল্মের শিল্প হইলে আমরা কি লাভ পাই। যেমন এখন ডিজিটাল যুগ, তা আমরা ডিজিটাল সমস্ত মেশিনারি যে কিনে আনি, আমরা যেই আনুক, প্রাইভেট সেক্টর আনুক, এফডিসি আনুক বা যে আনুক, সিনেমা হল মালিকরা ডিজিটাল সিনেমা হল নির্মাণ করছে, সেখানে সিট থেকে শুরু করে সব কিছু বিদেশ থেকে আনতে হয়। তো এইখানে যদি শিল্প হতো 2% বা 3% ট্যাক্স হতো, কিন্তু যেহেতু এখন শুধুই মাত্র বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য আনা হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে 200% পর্যন্ত ট্যাক্স দিতে হচ্ছে। তাতে কি হচ্ছে? এখানে ব্যয় বেড়ে যাচ্ছে। না সেগুলো তো বুঝতে পেরেছি, কিন্তু সম্মিলিতভাবে আপনারা কি সেটা নিয়ে? হ্যাঁ, সেটাই বলি। আমরা শিল্পমন্ত্রীকে জনাব আমির হোসেন আমু সাহেবকে বললাম যে আমরা এতদিন, এটা হয়েছে 2012 সালে, আজ 2017 সাল, আমরা কোনো সুবিধা পাইনি। উনি বলেন যে এটাতে আদৌ আমার কাছে আজ পর্যন্ত যায় নাই, যে এটি কি করা যায়, আজ পর্যন্ত যায় নাই। আপনারা একটা প্রস্তাব পাঠান মন্ত্রণালয়ের মাধ্যমে, আমি এটাকে এ গ্রেডের শিল্প হিসেবে করে দেবো, যেহেতু জাতির জনকের এটা করা। আমরা বহুবার এটা মন্ত্রণালয়ে বলছি, বহুবার, যে আপনারা এটা শিল্প মন্ত্রণালয়ে একটা প্রস্তাব পেশ করেন, এটা শিল্প ঘোষিত হয়েছে, এটা যাতে কার্যকরী হয়, এটা একটা গ্রেডেশন হয়, এটা একটা প্রজ্ঞাপন হয়। আপনি বলতে চাচ্ছেন মন্ত্রণালয় পর্যন্ত গিয়ে ওটা হয় না, হবে না। আপনি মুষ্টিমেয় 2টা লোক গেলে হবে না।
আমি যে বলতে যে এটার সাথে যারা রিলেটেড আছে মানে আপনি সবাইকে একটা সাথে সবাইকে নিয়ে- নিয়ে না না যেতে এটা হবে। সবাইকে সাথে এটা নেওয়ার কমিটি দরকার করতে হবে, নাই। এটা উনি বলছেন কমিটি এটা করে যেতে মন্ত্রণালয় হবে। থেকে প্রস্তাব যাবে। আরে এটা প্রস্তাবটা মন্ত্রণালয় কি থেকে যাবে? প্রস্তাব অফিসিয়ালি গেলে আসলে উনি করে শোনেন, দিবেন। যাদের FBC টার্গেট থেকে তাদের আপনারা তো বলেছেন। প্রস্তাব আছে। আমরা এফডিসিতে সেমিনারে আমাদের তখনকার মাননীয় শিল্পমন্ত্রী জনাব আমির হোসেন আমু সাহেবকে বলেছি, আরে উনি নিজে বলে গেছেন যে না, আমাকে না, যদি আপনি এটাকে তো প্রস্তাব আমাদের কমিটি হাতে করে অল্প না, সময় এটা আছে আকারে করতে যে হবে, আমরা না হলে হবে না। তকির ভাই আসলে মানে দায়িত্বশীল একটা লোককে দিতে সুনির্দিষ্টভাবে হবে। মানে স্বল্প মেয়াদে এবং দীর্ঘমেয়াদে কি করা উচিত, কারণ হবে না হচ্ছে না বলে তো বসে থাকতে পারবো না, এগিয়ে যেতে হবে। Exactly. আমাদের সাথে একটি ফোন আছে, ফোন নিয়ে আপনার কাছে আসবো। দর্শক নাম বলে ফোন প্রশ্নটি করুন। হ্যালো, জি আপনাকে শুনতে পাচ্ছি। জি জি, আসসালামু আলাইকুম। আমি নোয়াখালীর বেগমগঞ্জ থেকে বলছি, সাইফুর। জি বলুন। জি, আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের দেশে, বিশেষ করে বাংলাদেশে, আমরা অলিতে গলিতে, রাস্তাঘাটে, বিশেষ করে চায়ের দোকানে এবং বাসায় বসেও একজন দর্শক, যেহেতু তার হাতে রিমোট এবং স্বাধীনতা তার, সেই ইচ্ছে করলে রিমোটের বাটন চেপে সেই হিন্দি মুভি বা হিন্দি বাংলা, ভারতীয় বাংলা মুভি, হিন্দি তামিল ছবি, যে কোনো ধরনের মুভি সে দেখতে পাচ্ছে। তাহলে কেন সে তার কষ্ট যদি 50 টাকা বা 100 টাকা খরচ করে একটা অপরিচ্ছন্ন পরিবেশে গিয়ে হলে বসে মুভি দেখবে? আরেকটা বিষয় যেটা হচ্ছে, আমার যেখানে বাংলা চলচ্চিত্রের যে নীতিমালায় আমি যতটুকু জানি যে আমদানি, যে কোনো ধরনের ছবি আমদানি হচ্ছে নিষিদ্ধ। সেখানে বিশেষ করে কেন মানে আমাদের দেশে যেভাবে ছবিগুলো মানুষ, সাধারণ জনগণ যেভাবে রাস্তাঘাটে বসে ছবি দেখছে, যেখানে আমাদের যারা বসে আছেন বিশেষ করে এখানে বা আমাদের দেশ চাইলেও কিন্তু সেভাবে এই ধরনের ছবি আমদানি তাদের দ্বারা সম্ভব না। এবং এখন আমার কথা হচ্ছে, বিশেষ করে সরকারের এই ধরনের পদক্ষেপ বা নীতিমালা আছে কিনা এগুলো নিরসনে। ধন্যবাদ, আপনার প্রশ্নটি সুন্দর প্রশ্ন, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। তকির আহমেদ, আপনি যে দর্শকের প্রশ্নের উত্তরটা দিয়েই পরে আপনি শুরু করেন। আসলে আমি মানে ফিরে তাকাতে চাই যে আসলে 70-এর দশকে বা 80-এর দশকে চলচ্চিত্র মূল মাধ্যম ছিল বিনোদনের। তখন কিন্তু এই চ্যালেঞ্জগুলি ছিল না, সুতরাং সেটা একটা মনোপলি ছিল। আজকে পরিবর্তিত পরিস্থিতিতে কিন্তু আমাদের পরিবর্তিতভাবেই মোকাবেলা করতে হবে। উন্মুক্ত চতুর্দিক দিয়ে, কিংবা চতুর্দিক মুক্ত দিয়ে আকাশ। মোকাবেলা করতে হবে। আমরা যদি বলি যে 47 বছরে আমরা কি একটি ফিল্ম ইনস্টিটিউট করেছি, আপনারা যে স্টার খুঁজছেন বা চাইছেন, সে আকাশ থেকে তো পড়বে না, গাছেও ধরবে না। তাহলে আমাদের কি কোনো অ্যাক্টিং স্কুল হয়েছে? আমাদের যে টেকনিশিয়ানরা ক্যামেরা ধরে আছেন তাদের জন্য কি আমরা কোনো ইনস্টিটিউট করেছি, কোনো প্রশিক্ষণের ব্যবস্থা করেছি? আমরা কিছুই করিনি। অথচ ভারতবর্ষে যদি আপনি দেখেন যে নেহেরু নিজে এগুলি করে গেছেন সেই সময়, ন্যাশনাল স্কুল অফ ড্রামা বা পুনে ফিল্ম ইনস্টিটিউট, এই যে সঙ্গীত কলা একাডেমি, আমাদের এগুলি করা দরকার ছিল, করা হয়নি। তার কারণ যে ওই যে বললাম 75 পরবর্তী সময়টায় আসলে আমাদের এই কাজগুলি হয়নি। হয়তো এগুলি যদি হতো তাহলে আজকে হয়তো ট্যালেন্ট ওখান থেকে বেরিয়ে আসতো। আপনি যিনি অভিনয় করছেন তিনি অভিনয় জানেন না, যিনি চলচ্চিত্র বানাচ্ছেন তিনি পরিচালনাটা জানেন না, যিনি প্রযোজক তার শুধু অর্থ হয়েছে, সেই অর্থের রং কি লাল কালো না সাদা সেটাও আমরা জানি না। আপনি কি করে আশা করছেন যে এখানে ভালো জিনিস হবে? আমরা যদি আসলে উন্নয়ন করতে চাই তাহলে এটিকে আমাদের রাষ্ট্রীয়ভাবে ফোকাস করতে হবে, যেটি ইতিমধ্যে অনেকেই বলেছেন, এবং চলচ্চিত্র শিক্ষার ব্যবস্থা করতে হবে। অভিনয় এবং শিল্পকলার প্রতিটি শাখায় শিক্ষার ব্যবস্থা করবে। এমনকি ব্যবস্থাপনা যারা করবেন তাদেরও জন্য কিন্তু মাস্টার্স ডিগ্রি আছে বিদেশে, আমরা সেগুলিকে অবহেলা করছি। তো সুতরাং আমরা যদি আশা করি যে এমনি চলচ্চিত্র হয়ে যাবে, ভালো চলচ্চিত্র হয়ে যাবে, এটা খুব বোকামি হচ্ছে আমাদের। হ্যাঁ, আমাদের আসলে ইনফ্রাস্ট্রাকচারটাকে রেনোভেট করতে হবে, আমাদের এই সাপ্লাই লাইনটাকে, চেইনটাকে ঠিক করতে হবে, যেখানে শিক্ষা এবং সংস্কৃতির খাতে বরাদ্দ বাড়াতে হবে, এটাকে গুরুত্ব দিতে হবে রাষ্ট্রের। এবং আমরা যদি একটি সুশিক্ষিত সংস্কৃতিবান জাতি তৈরি করতে পারি তাহলে রাষ্ট্রের অনেক সমস্যা এমনিই কমে যাবে। যখন বিশ্বকাপ ফুটবল হয় তখন ক্রাইম রেট 50% 40% কমে যায়। খুব ভালো একটি উদাহরণ দিয়েছেন আপনি। যদি আমাদের সিনেমা হল থাকে, ওই ছেলে তো পাড়ার মোড়ে যে আড্ডা মারবে, ড্রাগ খুঁজবে না, ছবি দেখতে যাবে, রাইট, খেলাধুলা করতে যাবে। এবং নেশাগ্রস্ত ইন্সপায়ার্ড হবে না। হওয়ার অনেক কিছু আছে, নেশাগ্রস্ত চলচ্চিত্র হবে না। সবচেয়ে নেশাগ্রস্ত বেশি হবে না। মানুষকে প্রভাবিত করে। আমার মনে হয় যে আমরা সমস্যাটা চিহ্নিত করতে পারছি, এবং আমার কংক্রিট সাজেশন হচ্ছে যে এই ক্ষেত্রে বরাদ্দ বাড়াতে হবে, রাষ্ট্রের সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করতে হবে এবং আমাদেরকে এগিয়ে যেতে হবে। রাতারাতি হয়তো হবে না, কিন্তু আগামী 10 বছরে যাতে আমরা এটা থেকে উত্তরণ করতে পারি। কারণ আমাদের মনে রাখতেই হবে চলচ্চিত্র একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। কেন? এটা লার্জার দ্যান লাইফ। এই রূপালী পর্দায় মানুষ যা দেখে সেটি তার মেমোরিতে রয়ে যায়, সেই ইমেজটি তার রয়ে যায়। আমি কবরী আপাকে যেভাবে দেখেছি 70-এর দশকে, সেই মেমোরি কিন্তু আমার এখনো আছে। আমি ঋত্বিক ঘটকের যে ছবি দেখেছি মেঘে ঢাকা তারা, সেই দৃশ্য কিন্তু আমার মাথার মগজে রয়ে গেছে। ব্যালাড অফ এ সোলজার বা ক্রেনস আর ফ্লাইং কিন্তু আমাদের মনে রয়ে গেছে। কেন রয়ে গেছে? চলচ্চিত্রের শক্তির কারণে রয়ে গেছে। সেই শক্তিকে আমরা কেন ব্যবহার করব না?
আমি শুধু বাণিজ্যের কথা বলছি না, আমি বাণিজ্যিক ছবি হয়তো বানাই না, কিন্তু আমরা যে ছবি বানাই, ওনারা যে ছবি বানান, সেগুলি সবগুলিরই প্রদর্শনের ব্যবস্থা থাকতে হবে এবং সবগুলিরই ভূমিকা থাকবে জি সোসাইটিতে। ধন্যবাদ ইফতেখার উদ্দিন নওশাদ। অভিযোগ রয়েছে একটি ছবি ভালো ব্যবসা করার পরেও প্রযোজক বা পরিচালক হল থেকে টাকাটা তুলতে পারে না, কারণ না, এটা ব্যবসার বড় অংশ হল মালিকরা নিয়ে যায়। অনেক সময় স্বচ্ছতার ব্যাপার থাকে, মানে অনেক অস্বচ্ছতার অভিযোগ রয়েছে এবং কষ্ট করে এত টাকা দিয়ে সিনেমা বানানোর পরও পোস্টারটা লাগানোর জন্য পয়সা দিতে হয়, পোস্টার তো পৌঁছে দিতে হয়। আপনাদের মেশিনের জন্য যেটা দিয়ে আপনার প্রচার করা হয় সেই টাকাটাও আমি শুনতে চাচ্ছি আসলে। আমাকে সময় জি দেন আমাকে, জি, আপনার সেটাই কথা বললে তো আমি বলতে সেটাই পারবো জানতে না। চাচ্ছি আপনার আপনি অল যে আপনি যে কথাগুলো বললেন, দিস আর অল মিসইনফর্মড। জি বলেন, আপনি বলেন। আমাদের নিজের পিয়ন আছে, আমাদের পিয়ন যে অফিস থেকে পোস্টার নিয়ে আসে, আমাদের নিজের লোক আছে তারা পোস্টার লাগায়। আর পোস্টারিং যেটা বাইরে যেটা করে ওটা আপনার প্রডিউসাররা করে, ওটা আমাদের করতে হয় না। জি। আর যে কথা আপনার চিহ্নিত করেছেন, এখন দুইটা জিনিস আপনাদের, আমাদের কিন্তু এখন দেয়ালে ঠেকে গেছে পিঠ। আমাদের হল বাঁচাতে হলে আপনি যে কোয়ালিটি মুভি করতে হবে, আর আপনি যে হলের পরিবেশ ভালো করতে হবে। আপনার ব্যবসা করলে আপনার হলের পরিবেশ ভালো হবে। আপনার পরিবেশ কিন্তু রাতারাতি হবে না। আপনার বেদের মেয়ে জ্যোৎস্না চললো না, আপনার মনপুরা চললো না, এখন দেবী চললো না আপনার, আমার টাইটানিক তো আপনার অল ওভার বাংলাদেশ চলছে। অ্যান্ড দ্য বিজনেস ইট হ্যাজ ডান, ইট ইজ আমি রিমার্কেবল বিজনেস করছে। আপনি যে হলে 5,000 10,000 আপনি ওখানে 1.5 লাখ টাকা এই যে আপনি নিজেই বলছেন যে ভালো চলচ্চিত্র হচ্ছে, আপনি নিজে বলছেন। হ্যাঁ, হচ্ছে। এবং তাহলে হলগুলোর দৈন্যদশা থেকে আমরা মুক্তি পাই না কেন? হলগুলোতে টয়লেটে যাওয়া যায় না, এগুলো হলো আমি একদম কমন কমপ্লেইন করার কথা বলছি। যেটা বললাম এটা তো সবাই তো মধুমিতা না। ইউ গো এন্ড সি মাই সিনেমা হল, এখন যা দেখেন আপনি, আমার টয়লেট গোনা যা দেখেন, আপনি বলবেন ইটস ভিআইপি। বাট আমাকে তো এই যে আমি যে 10 লাখ 12 লাখ টাকা করে খরচ করে আমাকে তো আমার ডিরেক্টরদের বকা শুনতে হয়। বাট দ্য থিং ইজ, আমাকে বেঁচে থাকতে হলে যে আমি এই যে 4টা টয়লেটে আমি এতগুলো পয়সা আমি যে ইনভেস্ট করলাম, তো ইনভেস্টরে আমার যে লোকই যদি না আসে, আজকে আমার ম্যানেজার এসে কাঁদতেছে, সে তার লোকই তো নাই স্যার। তো আপনার যদি সিনেমা যদি না আসে, তো আমার লোক যদি না আসে হলে, তো ওই হল আমাকে চালায় কিভাবে কি করবো বলেন আপনি? হলের খরচটা আসলে আপনি শুধু টয়লেটের না, for খরচের কথা বললেন, last 5 আমরা কিন্তু years- যে মেশিনটার টাকাও আপনার প্রযোজকরা কিংবা ডিরেক্টর আপনাদের দিচ্ছে না, চালানোর জন্য। আমরা তো প্রোডিউসার না, আমরা এক্সিবিটর। আমরা যাদের কাছ থেকে ছবি আনি, মানে যারা এখন যে কন্টেন্ট যারা আমাদেরকে দিচ্ছে, তাদের যে মেশিন আমরা ইউজ করতেছি, আমরা কিন্তু তাদেরকে রেন্ট দেই, 10,000 করে রেন্ট দেই। আর তাদের একটা লোক আছে। এটা নওশাদ ভাই আমরা এই প্রথম শুনলাম আপনার কাছ থেকে। আমরা এতদিন এটার না, আপনি বিরুদ্ধে কথা বলে যাচ্ছি, আপনারা কিন্তু কখনো বলেন না। আমি শুনি আপনার সাথে না, আপনার সাথে আমি অনেক জায়গায় অনেক অনুষ্ঠানে বলেছি। ভাই ওটা নিয়ে তো প্রথম কিন্তু শেষ হবে না। জি, আপনার এখানে অনেকগুলি সমস্যা, একটার সাথে একটা জড়িত আছে। পয়সা পাচ্ছেন না পাচ্ছেন, এটা তো এখন ওই যে আপনার যেটা বললেন যে আপনার রিপ্রেজেন্টেটিভ বলেন বা আপনার কোনো যে আপনার বুকিং এজেন্ট, ওদের কাছে টাকা চলে যাচ্ছে। তো আপনার ওই পরিবেশটাকে ফিরে আনতে সেটাও হবে। একটা কারণ। আপনারা সিনেমা হল ওলাদা আমি সিনেমা একটু interrupt চলার করবো। পরও কিন্তু পয়সার জন্য আমরা দৌড়াইতে কেন হবে। ধরে নিচ্ছি যে চলচ্চিত্র শুধু বাণিজ্যের উপাদান? এখানে এই চলচ্চিত্র প্রদর্শন Exactly. করে ওনার হল চলবে, উনি বড়লোক হবেন, আমি বড়লোক হবো, এটা কেন মনে করছি আমরা? চলচ্চিত্র তো নিজের কেন একটি আপন অন্য করছেন না? মাধ্যম, যেটির একটি অন্য ভূমিকা আছে সোসাইটিতে, সেটা আমরা ভুলে যাচ্ছি কেন? এই বাণিজ্যিক ধারার চলচ্চিত্র আপনারা বস্তা পচা পুরনো ছবি দিয়ে খুব ব্যবসা করেছেন এবং মনে করছেন সেগুলি আদর্শ চলচ্চিত্র। মোটেও তা না। আপনার 80 দশকের 70 দশকের অনেক ছবি আপনারা করেছেন যেগুলি নকল। এবং না, ঠিক আছে, ফাইন, বাট ইউ হ্যাভ টু প্রুভ দিস। আপনি দর্শকদেরকে আপনি টানবেন কিভাবে? আমি তো সেটাই বলছি যে দর্শক তৈরি তাহলে করতে হবে। আপনার Right. পপুলার আপনারা ফিল্মও দেখবেন, দর্শককে শিক্ষিত করতে হবে। আমরা সবার কাছে একজন করে আসবো। ফালে দিতে জি, পারবেন না। আপনার দর্শক আছে, আর্ট ফিল্মেরও দর্শক আছে, পপুলার ফিল্মেরও দর্শক আছে। জি, বলুন আপনি। বলার হচ্ছে যে আমরা 35 থেকে ডিজিটালে যখন প্রবেশ করলাম, ওইটা আমাদের একটা আত্মঘাতী সিদ্ধান্ত ছিল। কিন্তু আপনাকে তো ডিজিটালে যেতে হবে, হ্যাঁ যেতে হবে, ঠিক আছে, আমি মানি। কিন্তু কিভাবে গেলাম আমরা ডিজিটালে? কখন গেলাম আমরা ডিজিটালে? 4K রেজুলেশনে আমরা শ্যুট করলাম, কিন্তু আমার বাইরের যে প্রজেকশন যেটা, সেটা তো হচ্ছে মনো। সেইখানে আমরা সেই ইনফ্রাস্ট্রাকচারটা আমরা ডেভেলপ করলাম না। আমরা অর্ধেকে আমরা পোস্ট প্রোডাকশন করলাম হচ্ছে আমরা ডিজিটালে, আমরা যে এটা প্রজেকশনে আমাদের হচ্ছে আমরা সেই মনোতে থাকি। কেন ওই চিপগুলি কি ওটা তো ডিজিটাল করে আপা, না? এটা যেটা হয় আমরা 2K আউটপুট কোনো হলে নাই। নাই। যাদের ডিসিপি চালাতে পারি সেখানে আছে। অন্য জায়গায় MP4 থেকে একটি দুর্বল ফাইল ফ্যাকাশে
মানে আলো দিয়ে একটা আমরা ময়লা ডিজিটালের পর্দায় চলানো সুবিধাটা- হচ্ছে মোট কথা দর্শক কেন আমরা দেখবে ওটি? ডিজিটালের সুবিধাটা আমরা পাচ্ছি না। না, আমরা তো টোটাল সেগুলি আপনারা ইনফ্রাস্ট্রাকচারটা করে শুনে যদি আমরা শুনে আমি যেতাম। বলি, আপনারা অবজেক্ট না করে সিনেমাগুলি চালাতে দিলেন কেন ওই জাজওয়ালাকে? আমার এটাই আপা প্রশ্ন। সেইটাই দিলাম কেন, এখন তো আর সেইটা হয়ে গেছে, এখন আর সেটা বলে লাভ নাই। আমি এখন যা সমাধানের ইয়েগুলোতে বলতেছি, প্রথম হচ্ছে এই এই জায়গাটা আমাদের সিদ্ধান্তটা আমাদের ভুল ছিল। আমরা একবারে কমপ্লিট করে সমস্ত কাঠামো অবকাঠামো তৈরি করে আমাদের আসলে অ্যাকচুয়ালি যাওয়া উচিত ছিল, তাহলে আমাদের এই সিদ্ধান্তটা ভালো হতো। আর আমরা বারবারই মার খাচ্ছি হচ্ছে যে, আমি আগেও বলেছি আমাদের স্ক্রিপ্ট দরকার। আমরা এখন স্ক্রিপ্ট তৈরি করি, আমাদের যে কন্টেন্ট আমরা এটা করি কি, আমরা ধরেন একজনকে দিয়ে দিই, ও ওই সেই নকল করে তামিল ছবি দেখে আমাদের একটা স্ক্রিপ্ট ধরিয়ে দেয়, 50,000 টাকা দিয়ে দিই, হয়ে যায়। স্ক্রিপ্টে সবচেয়ে বেশি খরচ করতে হবে। স্ক্রিপ্ট এটা একটা স্ক্রিপ্ট করে, সেই স্ক্রিপ্ট আগে যেরকম হতো যে একটা স্ক্রিপ্ট করে সেটা নিয়ে যাওয়া হতো ইউনিভার্সিটির একজন টিচারকে দেখানোর জন্য, বাংলার একজন প্রফেসরকে দেখানোর জন্য, একজন সৈয়দ শামসুল হককে দেখানোর জন্য। সেখান থেকে কারেকশন আসতো, একের পর এক কারেকশন আসতো, সেগুলো দিয়ে একটা কমপ্লিট একটা স্ক্রিপ্ট আসতো। সেই স্ক্রিপ্টগুলোই আমরা দেখছি যে আমাদের যে রূপালী মানে যে সোনালী অতীত ছিল, সেই সময় এগুলো হয়েছে। আচ্ছা গেল, সেটা সেই জায়গাটায় আমাদের আসতে হবে, এইরকম জায়গায় আসতে হবে, আমাদের ওই ফর্মুলা বা ওই নকলের থেকে বেরোয় যেতে হবে। তারপরে আসতে হবে হচ্ছে যে আমাদের, আমরা শুধু সরকারকেই কেন বলবো, আমাদের কর্পোরেট হাউসগুলোকে আসতে হবে আগে হল, সিনেমা হল নির্মাণের জন্য। সরকার এই যে হলগুলো বন্ধ হয়ে গেছে, এই হলগুলো সরকারের পদক্ষেপ আছে। সরকার অলরেডি 68টা তথ্য কেন্দ্র করছে 64টা ডিস্ট্রিক্টে, সেখানে 68টা সিনেপ্লেক্স তারা সেখানে অ্যাড করছে। সেইটা অলরেডি একনেকের যাওয়ার অপেক্ষায় আছে, সেখানে পাশ হয়ে গেলে আমরা অন্তত 68টা সিনেপ্লেক্স পাচ্ছি। কিন্তু শুধু সরকারের উপর কেন নির্ভর করবো, আমাদের কর্পোরেট হাউসগুলোরও দায়িত্ব আছে। আমরা যদি একটা ইউনিলিভারকে চিন্তা করি যে ওর তো ওনাদের তো 100 কোটি টাকা বাজেট থাকে ওনাদের এই বিজ্ঞাপনের জন্য, পণ্যের জন্য, কিন্তু ওনারা তো আমাদের 5টা ছবি ওনারা প্রডিউস করতে পারে না? অবশ্যই আজকে বেঙ্গল করছে, তাই না? তো এরকম ওনাদেরও কিন্তু দায়িত্ব আছে, ওনাদেরও আগে আসতে হবে, এই সিনেপ্লেক্স তৈরিতেও ওনাদের আগে আসতে হবে। এই সব কিছু মিলে আর হচ্ছে যে সর্বস্তরের, আমি এটা শেষ কথা বলতেছি যে সর্বস্তরের একটা সেখানে পরিচালক, প্রযোজক, সরকার, সমাজ, সামাজিক সংগঠন, দর্শক সব কিছু মিলে একটা গবেষণায় আসতে হবে যে আমরা কি প্রকৃতির, আমরা কন্টেন্ট করলে বা কি প্রকৃতির স্ক্রিপ্ট করলে কি কিরকম সিনেমা আমরা বানালে এটা দর্শক দেখবে। তো এরকম একটা জায়গায় আসবে যে আমরা এরকম একটা গবেষণা করে এমন একটা স্ক্রিপ্ট তৈরি করব বা একটা সিনেমা তৈরি করব যেটাতে আমরা টার্গেট নিব সপ্তাহে এই 1 কোটি দর্শক টার্গেট করব, যে আমরা 1 কোটি দর্শককে সিনেমা হলে ফিরে আনার জন্য আমাদের কি করা উচিত, আপনি গবেষণা করে কি করা উচিত। আমি 1 মিনিট শেষ করি, তাহলে কি হবে। আপনি দেখেন ছোট আমাদের বিনোদনের কিন্তু কোনো জায়গা নেই বাংলাদেশে, এক রেস্টুরেন্টে খাওয়া ছাড়া আর ইয়া ছাড়া। আমরা দেখেন ছোট একটা হাতির ঝিলের একটা এক্সাম্পল দিই, যে সেখানে এই ব্রিজগুলোতে একটু গার্ডেনিং করা হয়েছে, এখানে আলোকসজ্জা আছে, সেখানে লক্ষ লক্ষ লোক এইটুক দেখার জন্য আসে। সেখান থেকে বুঝতে হবে যে বিনোদনের কোনো জায়গা নেই। তাহলে আজকে আমরা যদি সেই সুযোগটা দেই, আমরা করে দেই, এই 1 কোটি দর্শককে টার্গেট করে যদি আমরা তাদের বিষয়গুলো মাথায় রেখে যে 1 কোটি দর্শক আসবে, সেই সুবিধাগুলো দিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে পারি। আর যদি টিকিট হয় 20 টাকা, তাহলে 1 সপ্তাহে একটা ছবি থেকে 20 কোটি টাকা এই দেশে আমাদের এই চলচ্চিত্রে এখানে উপার্জন করা সম্ভব। এবং তখন এই যে সিনেমা হলগুলো ভেঙে যে মল হয়েছে, আমি বিশ্বাস করি আবার সেই দিন আসবে যে এই মল ভেঙে আবার সিনেমা হল হবে। জি, জনাব তাহসান খান, আপনার অভিনীত যদি একদিন চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে আগামী 8ই মার্চ, আপনি যদি বলেন দর্শকরা কেন এই চলচ্চিত্রটি দেখতে হলে আসবে, এই চলচ্চিত্রের বিশেষত্বটা কি? আজকে অনেক কিছু নিয়ে কথা হলো, তার মাঝে খসরু ভাইয়ের কয়েকটা কথার সূত্র ধরে এই কথাটা বলি। ফর্মুলা ফিল্মের বাইরে ভালো ফিল্ম, মৌলিক গল্প মানুষ দেখতে চায়। আর মধ্যবিত্ত পরিবারের সবাই মিলে দেখার মতো সিনেমা কিন্তু অনেক দিন হচ্ছে না। সো যদি একদিন সেরকম একটা সিনেমা পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটা পরিবারের গল্প, এই কারণে আমি আশা করব যে মানুষ আসবে। কিন্তু আসল যে ব্যাপারটা সেটা হচ্ছে, সিনেমাতে আমরা কি বলি, একটা গল্প বলি যেটা আসলে মানুষের হৃদয়ে জায়গা করে নেয়। হয়তো কয়েক ফোঁটা অশ্রু, একটু রোমাঞ্চ, নিজের কোনো স্মৃতির সাথে যোগসূত্র, এই ব্যাপারগুলোই তো আসলে আমাদের বিনোদন দেয়, তাই না? সো আমরা যে গল্পটা বলেছি, সেই গল্পটাই হচ্ছে আমাদের ট্রু স্টার।
এটা কোনো নায়ক নির্ভর নায়িকা নির্ভর সিনেমা না। আমরা গল্প বলে মানুষের মন জয় করার চেষ্টা করেছি, এই কারণেই দেখবে। কিন্তু প্রচার তো ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমি যেহেতু শিক্ষকতা করেছি 10 বছরেরও বেশি মার্কেটিংয়ে, আমরা একটা কথা বলি কল টু অ্যাকশন। কল টু অ্যাকশনটা হচ্ছে আমরা আসলে কার সাথে কথা বলছি। এই যে 16 কোটি মানুষের মাঝে আপনি যেই 1 কোটি মানুষকে সিনেমা দেখাতে চাচ্ছেন, সেই মানুষরা কিন্তু এখন দেখছে। সো আমাদের সবাই মিলে কিন্তু তাদের কাছে একটা অনুরোধ থাকতে হবে যে শুধু আমার সিনেমা যদি একদিন আসছে এটা না, আপনারা প্রতিনিয়ত হলে যাওয়ার অভ্যাসটা করেন। আপনারা ভালো সিনেমা খুঁজে পাবেন, ভালো সিনেমা হচ্ছে, তৌকির ভাইয়ের মতো নির্মাতারা বানাচ্ছেন, কিন্তু প্রচার প্রসারটা আমরা ঠিকমতো করছি না। কারণ আমরা এগিয়ে যাচ্ছি না মানুষের কাছে। আমরা দেখি যে সারা পৃথিবীতে হলিউড হোক বলিউড হোক, যখন সিনেমা লঞ্চ হয় সব জায়গায় ক্রস প্ল্যাটফর্ম মার্কেটিং হয়। ক্রিকেটের মাঠে চলে যাচ্ছে অথবা আরেকটা টেলিভিশন শোতে চলে যাচ্ছে, আমরা এখানে সেগুলোর সুযোগটা পাচ্ছি না। আমার একটা সিনেমা লঞ্চ হচ্ছে, যদি একদিন আমি কোন টেলিভিশন চ্যানেলটায় যাব, কারণ এখন তো সবাই বাংলাদেশের চ্যানেলের চেয়ে পার্শ্ববর্তী দেশের চ্যানেলের নোবেলের গান দেখতে ব্যস্ত আছে, কিন্তু আমি তো এখন নোবেলের সেই শোতে যেতে পারছি না, রাইট? সো আমাদের অ্যাভিনিউগুলো বাড়াতে হবে, সামগ্রিকভাবে আমাদের কন্টেন্টের কোয়ালিটি বাড়াতে হবে। এই জন্য যারা কন্টেন্ট তৈরি করেন, যারা থিঙ্কার রাইটার, তাদের পৃষ্ঠপোষকতা করতে হবে। একটা নাটক বা সিনেমার যিনি রাইটার তিনি কত টাকা পান? বাংলাদেশে যারা ব্রিলিয়েন্ট মাইন্ড তারা তো অ্যাডভার্টাইজিং কোম্পানিতে এই জন্য কাজ করছেন। সো কল টু অ্যাকশন আমার যেটা হবে যে আপনার ভালো সিনেমা হচ্ছে সেগুলোকে যতটুকু পৃষ্ঠপোষকতা করা দরকার তার চেয়ে বেশি পৃষ্ঠপোষকতা করেন। এই 1 কোটি মানুষ আসবে এবং একটা সিনেমা থেকে 20 কোটি টাকার ব্যবসা হবে, এরকমই একটা বাংলাদেশ চাই। কামরুয়াপা 1 মিনিটে আপনি শেষ বক্তব্য। আমি চাই সেই দিনের, সেই সোনালী দিনের মতো ছবি হবে। তখন ছিল 7 কোটি মানুষের মন ভরে দিয়েছিলাম আমাদের সময়ে। আমি চাই আজকে 17 কোটি 16 কোটি মানুষ হয়ে গেছে, সুতরাং ওই জানলাগুলি খুলে দিতে হবে। আমি বলি না যে সেইখানে আবার দর্শককে নিয়ে যেতে চাই। আমি চাই বিভিন্ন রকমের ছবি আসবে, মানুষ যেন পছন্দ করতে পারে। সিনেপ্লেক্স যদি হয়, একসাথে 5-7টা সিনেমা হল হবে, প্রত্যেকটা হলের মধ্যে সিনেমা দেখবে, যার যেটা খুশি সে সেটাতে ঢুকে যাবে। তাতে করে সিনেমার প্রসার বাড়বে, মানুষ, আমাদের সংস্কৃতি আরও উন্নত হবে, আরও মানুষ বুঝতে পারবে যে কেমন করে ছবি বানাবো, নতুন নতুন দৃষ্টিভঙ্গি, নতুন নতুন ছেলেরা, নতুন তারুণ্য। এবং শুধু যদি আমরা তারুণ্যের কথা বলি, কিন্তু এটা আমি মানে বলতে চাই না, কারণ স্পিলবার্গ বলেন, সত্যজিৎ বলেন, ঋত্বিক ঘটক বলেন, তারা অনেক বয়সে অনেক ভালো ভালো ছবি বানিয়েছে। মানুষের যত বেশি বয়স হয় আমি মনে করি তার মেধা তত বেশি বাড়তে থাকে, সে যদি ওটাকে নিয়ে চর্চা করে। সুতরাং আমি বলি তরুণ, নবীন আর প্রবীণ মিলে, প্রবীণ তো আমি বলতেই চাই না, আমরাও তরুণ, আমরা যে কত আগে ছবি বানিয়েছেন তা না, আমরা তারুণ্যের সাথে তারুণ্যে লড়াই করে আমরা ভালো সিনেমা বানাতে চাই, এটাই হলো কথা। খুব ভালো কথা বলেছেন তৌকির ভাই। আপনার প্রত্যাশা, চলচ্চিত্র নিয়ে প্রত্যাশা, 30 সেকেন্ড। এখানে 17 কোটি মানুষ আছে, মানে এখানে মার্কেটটি তৈরি আছে। জি, সেই মানুষের সংস্কৃতির প্রতি, গল্পের প্রতি, নাটক সিনেমার প্রতি আকর্ষণ আছে, আমরা জানি। সুতরাং মার্কেট ইজ দেয়ার। এখন আমাদেরকে রাইট লোক, রাইট ইনফ্রাস্ট্রাকচার দিয়ে আমরা যদি ছবিগুলি বানাতে পারি, এখানে নওশাদ ভাইদের মতো পরিবেশক আছেন, খসরু ভাইদের মতো প্রযোজকরা আছেন, গুলজার ভাইদের মতো পরিচালকরা আছেন, সুতরাং কেন হবে না? আমরা কেন আশাবাদী হব না? সুন্দর সময়ের ব্যাপার মাত্র। সময়ের ব্যাপার। হ্যাঁ, আমি যেটা বলছি প্রথমে একটু যদি একদিন প্রসঙ্গে বলি, ছবিটা দেখার সৌভাগ্য আমার হয়েছে। আমি সেন্সর বোর্ডের মেম্বার হিসেবে দেখেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে তাহসানকে আমি কংগ্রাচুলেট করছি, ওর অভিনয় আমার এত ভালো লেগেছে। যদি একদিন, যেটা শুক্রবার রিলিজ হচ্ছে, খুবই ভালো অভিনয় করেছে। টোটাল সিনেমাটাই সবার দেখার মতো একটা সিনেমা হয়েছে। এই জন্য আমি মানে পরিবার নিয়ে সবাইকে নিয়ে দেখার মতো একটা সুন্দর ছবি, এটা সুন্দর, এটার প্রেমের গল্প, ছবিটা ভালো হয়েছে। আমিও গুলজার ভাইয়ের মতো তাহসানকে কংগ্রাচুলেট করতেছি, ওর জন্য শুভকামনা করছি। ওর ছবিটা রিলিজ হচ্ছে, ওর জন্য একটা জায়গা করে নিতে পারে। আমাদের শিল্পীর খুব অভাব, এই সময় সংকট, সেই সংকট জায়গাটা যেন পূরণ হয়, খরাটা যেন কেটে যায়, সেই জন্যই ওর জন্য দোয়াও করছি। আমার একই কথা, আমি তাহসানের ছবি দেখলাম অ্যাজ এ সেন্সর বোর্ড মেম্বার, লাস্ট ছবি ওটা ছিল আমার। অ্যান্ড আই থিঙ্ক আই সি লট অফ পোটেনশিয়াল। আমাদের যেমন এখন অভাব নায়কের, অ্যান্ড ইটস এ ভেরি গুড ফিল্ম, ইটস এ ফ্যামিলি ফিল্ম। আমি দর্শকদেরকে আমি বলবো যে আপনারা প্লিজ যারা ছবি দেখেন, ছবি দেখতে আসেন। এটা আমার মধুমিতে চলবে শুক্রবার থেকে। আর আমি মনে করি যে এটা ইনশাল্লাহ এটা হিট হবে। আমরা কিছু কথার বারে বারে আমরা একটা জিনিস পেয়েছি, যে এই যে বাচ্চাদের কিংবা আমাদের সবার কিছু হলেই রেস্টুরেন্টে চলে যাওয়া, ফাস্টফুড খাওয়া, মানে আড্ডার বলতেই ওইটা, এবং ট্যাব নিয়ে বসে থাকা, এটা কিন্তু আমাদেরকে নির্বোধ করে দিচ্ছে। এটা সবাইকে বুঝতে হবে। একটি চলচ্চিত্র
দেশ গঠন করে, মানুষ গঠন করে, সেগুলো মনে হয় অনেক আসলে বেশি অনেক, জরুরি। অনেক মানুষ গঠন করে। তাহসানের জন্য আমাদের সবার আসলে অসংখ্য ধন্যবাদ। অনেক আপনারা অভিনন্দন। আমরা এরকম শুভেচ্ছা কেন জানাবো। করেন না, সবাই মিলে একসাথে মিলে ছবি দেখবেন, একসাথে দেখবো। তাহলে জি। অন্য লোকও এনকারেজড হবে। আমি তো এরকমই ধন্যবাদ পছন্দ সবাইকে করি। আজকের আলোচনায় অংশগ্রহণ করার Thanks, জন্য। thank you. দর্শক, ক্রান্তিকাল কাটিয়ে চলচ্চিত্রের সোনালী দিন ফিরিয়ে আনতে দোষারোপের সংস্কৃতি থেকে বেরিয়ে সবাইকে এখন সম্মিলিতভাবে কাজ করা দরকার বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি সুস্থ ধারার মননশীল চলচ্চিত্র নির্মাণে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা যেমন বাড়াতে হবে, তেমনি নির্মাতাদেরও চলচ্চিত্রের মান বাড়ানোয় মনোযোগ দিতে হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহারে দক্ষতা বাড়াতে হবে, প্রচারণা ও বিপণন কৌশলী হতে হবে, পাইরেসি ঠেকাতে হবে, চলচ্চিত্র খাতে অর্থায়নের ব্যবস্থা করতে হবে, প্রদর্শনী টিকিট থেকে সব ধরনের কর প্রত্যাহার করতে হবে, সরকারি খরচে প্রতিটি জেলায় আধুনিক প্রযুক্তি ও সুবিধা সম্বলিত প্রেক্ষাগৃহ নির্মাণ করতে হবে, বেসরকারি খাতকে বিনিয়োগে আগ্রহী করতে হবে, বিদেশি সংস্কৃতির আগ্রাসন ঠেকাতে দেশে চলচ্চিত্রের বিকাশ সহায়ক পরিবেশ তৈরি করতে হবে, নীতিমালা গ্রহণ ও কার্যকর করতে হবে, স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে ভিনদেশি কুরুচিপূর্ণ সিনেমা ও অনুষ্ঠান অবাধে দেখানো বন্ধ করতে হবে। দর্শক, আজ অনুষ্ঠান শেষ করব। যে খবরটি সবাই দিয়েছে, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন, যদি একদিন আসছে, পরিবার পরিজন নিয়ে দেখার মতো একটি সিনেমা যদি একদিন প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। সিনেমাটি মুক্তি পাবে 8ই মার্চ। সবাইকে সিনেমাটি দেখবার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।